হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ এমনি চলে এসেছি চলতরিত নয়, গ্যাসের আচরণের লেকচার 1 নতুন চ্যাপ্টার নিয়ে। অনেক বছর পরে দেখা গেছে আমাকে, ঠিক আছে? তো অনেক কষ্ট করে চলতরিত আমরা শেষ করেছি। অনেক কষ্ট করে না, খুব ভালোভাবে, কষ্ট করে না, খুবই ভালোভাবে। যার ওই 14টা লেকচার ভালো করে দেখবে, আর তার সাথে আমি র্যাঙ্ক বুস্টার সিরিজের এক্সাম বুস্টার সিরিজে আমি দিচ্ছি ওই আরেকটা ওই বর্তনের পার্টটা। ওইটুখানি যারা পুরোটা দেখে নেবে, ভেবে নিও চলতরিত থেকে প্রায় 12 মার্কসের মধ্যে 11 মার্কস তো কনফার্ম। 1 মার্কস তোমাদেরকে একটু ছাড় দিলাম, মেবি আমি খারাপ পড়িয়ে থাকতে পারি, তাই 1 মার্কস তোমাদের ছাড়। যে 12 মার্কস আসে তাহলে সেখান থেকে 11 মার্কস কনফার্ম প্রায়, ঠিক আছে? এ হচ্ছে কথা। তো যারা ওইসব পড়নি, যারা চলতরিত পড়ে আসুনি, যারা আজ রিবন কাটতে এসছো, যে আজ নতুন চ্যাপ্টার স্টার্ট হচ্ছে, চলে যাই। যারা রিবন কাটতে এসছো, কাটো, স্টার্ট করো। এটা তো ফিজিক্স তো এখন এখানে ইন্ডিভিজুয়ালি আছে, তোমাদের আগেরটা না পড়লেও হতো, ঠিক আছে? চলো গ্যাসের আচরণ পড়বো এবার থেকে, ঠিক আছে? তো চলো আজকের কী পড়বো। তার আগে একটু কথাবার্তা বললেন, অনেকদিন কথাবার্তা হয় না। একটু চ্যাপ্টার শেষে এসে না খুব গম্ভীর হয়ে যাই আমি। ঠিক, বলো কী চলছে তোমাদের জীবনে? আশা করি ঠিকঠাকই চলবে সব। চলছে ঠিকঠাক? মানে ঠিকঠাক কি পড়াশোনা করছো আবার, নাকি আমি 2 দিন কথা বলা বন্ধ করে দিয়েছি বলে তোমরা আবার রেগে গেছো? মানে পড়াশোনা করছো না বলছো, শুভমদা কথা বলছে না, কী করবো আর পড়াশোনা করে? দেখো, আমি কথা বলি, ওটাকে বলে মানে কিছু সময়ের জন্য ওটা মোটিভেশন। ওটার জন্য তুমি 1 দিন পড়বে, 2 দিন পড়বে, তোমার ভিতর থেকে যবে আসবে যে হ্যাঁ ভাই, আমাকে এই কারণটার জন্য আমাকে করতে হবে। ওয়াই মানে কারণটা কি ওয়াই। তোমার ভিতর থেকে যখনই তুমি ওয়াই এর অ্যান্সার পেয়ে যাবে, তখন তুমি করে নেবে। ওয়াই মানে কি বুঝতে পেরেছো তো? ওয়াই মানে কি মানে কারণটা কি, মানে তুমি কি কারণে করতে চাইছো। মাধ্যমিকের রেজাল্টটা দিয়ে আমি কি করব, মানে মাধ্যমিকের রেজাল্টটা আমি লোককে দেখানোর জন্য অনেকে চায়, অনেকে নিজের মা বাবাকে প্রাউড ফিল করানোর জন্য চায়, অনেকে তারপর ভালো স্কুলে ভর্তি হওয়ার জন্য চায়, ভালো স্ট্রিম নিয়ে ভর্তি হওয়ার জন্য চায়, ঠিক আছে? আবার অনেকে চায়, যেটা আমি চাইতাম, কনফিডেন্স যাতে ভালো হয় তার জন্য চাই। যাতে কনফিডেন্স খুব ভালো হয় তার জন্য আমি টাফ ব্যাটেলটাকে করবো। টাফ ব্যাটেল যত লড়বে তত কনফিডেন্স বাড়ে, বুঝতে পেরেছো? এই শেষের দিকে এসে যারা খুব ভালো করে পড়বে 6 মাসকে, এখন আর 5 মাস 6 মাস যারা খুব ভালো করে পড়বে, তারা দেখবে মানে আগে হয়তো সে অত পড়েনি ক্লাস 9 অবধি, ক্লাস 10-এর পরে এই 6 মাস, এই লাস্ট 6 মাস যারা খুব ভালো করে, তারা দেখবে তোমাদের একটা ক্যারিয়ারের বা তোমাদের একটা জীবনে আলাদা একটা পাথ খুলে যাবে। তোমরা হয়তো এরকম যাচ্ছিলে সোজা, ঠিক আছে, কিন্তু তুমি যদি এখন এই টাইমটা একটু খেটে নাও, দেখবে নতুন একটা পাথ খুলে যাবে ক্যারিয়ারের। তো তার জন্য এবার অনেকে পড়তে চায়। এবার ইউ শুড ফাইন্ড দ্যাট ওয়াই, ঠিক আছে? তোমাদেরকে নিজেদেরকে ওই ওয়াইটাকে খুঁজে বের করতে হবে। এই হচ্ছে কথা, কি কারণে করব। এবার দেখো, কথা হচ্ছে কি, বেশি মার্কস পাওয়াটা ম্যাটার করে না। তুমি 400 পাও, 500 পাও, 600 পাও, 700 পাও, 700 থেকেও পাবে না, তাও দেখবে হতেই পারে এবছর আবার হয়ে যেতে পারে যে 700 পেয়ে গেল কেউ, ঠিক আছে? তুমি যতই পাও না কেন সেটা ম্যাটার করে না, তুমি কতটা ফাইট মেরেছো সেই জিনিসটার জন্য, সেটা ম্যাটার করে। তুমি এখন 6 মাস আছে, এখন 5 মাস আছে, তুমি ভালো করে খাটো। আমি বলছি তো, তোমার 1 মাস তোমার খাটতে কষ্ট হবে, 1 মাস খাটতে কষ্ট হবে, তারপরে কী হবে জানো তো? খাটতে মজা লাগবে। দেখবে তখন কঠিন জিনিসপত্র এলে মনে হবে হ্যাঁ ভাই, আগে আমি যেরকম কঠিন জিনিসপত্র করেছি, আগে যা কঠিন করে এসেছি, এটাতেও করে নেবো। আমি এখনও অন গড বলছি, আমি এখনও আমার মাধ্যমিকের সময় ভাবি যে তখন আমি যেরকমভাবে ফাইট করে নিয়েছিলাম, এখন আমি সেরকমভাবে ফাইট করে নেবো, ঠিক আছে? আর মোটিভেশন গান টান শুনে নেবে, আর চিল করবে, জীবনে রিল্যাক্সও থাকবে, ঠিক আছে? এরকম না যে শুভমদা এত মোটিভেশনের কথা বলে দিয়ে সারাক্ষণ ওসব ভাবছি এই করতেই হবে, এত মার্কস আনতে হবে,
মার্কস ইজ নট ইম্পর্টেন্ট, প্রসেস ইজ ইম্পর্টেন্ট, রেজাল্ট ইম্পর্টেন্ট নয়। যদি প্রসেস ভালো করে ফলো করো রেজাল্টও ভীষণ ভালো হয়ে যাবে। কারণ বাবা রণছর দাস ছানছাট বলেছিলেন, তোমরা যারা চেনো না 3 Idiots, বলেছিলেন কি বেটা কাবিল বলো কাবিল, কামিয়াবি তো ঝাঁক মারকে তোমার পিছে আएगी। অনেক জ্ঞান হয়ে গেছে, আমি এবার ভাবছি একটা কবিতা মানে একটা বই লিখবো যেখানে এইসব মোটিভেশনের কথাবার্তা লিখবো, ঠিক আছে। আর বই লেখা তো হবে না এই জীবনে, তাও তোমাদেরকেই ওই জ্ঞানগুলো দিয়ে দিই হাফ, ঠিক আছে। হ্যাঁ, তো চলো আজকের অনেকটা ভুল বকা হয়ে গেছে স্টার্টিংয়ে। আমি ভুল বকা বলি না, মুন্ডাটা শব্দ বলি, কিন্তু হ্যাঁ ঠিক আছে। তো অনেকটা ভুল বকা হয়ে গেছে স্টার্টিংয়ে। তো চলো এবার আজকের থেকে ভালো করে আবার নতুন চ্যাপ্টার স্টার্ট করি। নতুন চ্যাপ্টার দেখো, এটা ছটা লেকচারের মধ্যে, 6টা লেকচার মেবি লাগবে না, 6টা লেকচারের মধ্যে এটা কভার হয়ে যাবে, এটা ছোটো চ্যাপ্টার, ঠিক আছে। তারপরে দেখা যাবে কোন চ্যাপ্টার করবো। এরপরে মেবি আমি ইচ্ছা করছে আমার রাসায়নিক গণনা বলে চ্যাপ্টারটা, ওটা করানো, ঠিক আছে। ওটাও ছোটো চ্যাপ্টার, ওটা 2 লেকচারের মধ্যে শেষ হয়ে যাবে। ওই দুটো করানোর পরে আমি ধরবো হচ্ছে আলো বা লাইট, যেটা তোমাদের সবথেকে বেশি ভয় লাগে, ক্লাস 10-এ সবথেকে বেশি লোকের ভয় লাগে ওই আলো আর চলতরিৎ। চলতরিতের একটা ভয় আমি ভাগিয়ে দিয়েছি, ঠিক আছে। ওটা খুব সোজা চ্যাপ্টার, তোমাদেরকে করিয়ে দেখিয়ে দিয়েছি। এরপরে আমরা এরপরে রাসায়নিক গণনাটা করব, ওটাতেও অনেক ক্যালকুলেশন থাকে সেগুলো। তারপরে করব হচ্ছে গিয়ে কী পড়বো, হ্যাঁ আলো পড়বো, আলো লাইট। তো তখন তোমরা ওই ভয়টাও আটকে যাবে, ওই ভয়টা, ওটা একটা বড়ো চ্যাপ্টার, ওটাও প্রায় 15টা 16টা 17টা লেকচার মেবি লাগবে, ঠিক আছে। তো সেটা তারপর করবো, করার হয়ে গেলে তারপর দেখা যাবে কী করা যাবে, ঠিক আছে। তো চলো আজকে কী পড়বো সেগুলো দেখে নেওয়া যায়। টপিকস টু বি কভার্ড কি, প্রথমে ইন্ট্রোডাকশন দেবো, গ্যাসের আচরণের চ্যাপ্টারের নাম কেন এরকম। তারপরে গ্যাসের চাপ ও আয়তন নিয়ে কিছু কথাবার্তা বলবো। তারপরে বয়েলের সূত্র ও তার গাণিতিক রূপ পড়বো। তারপরে বয়েলের সূত্র সংক্রান্ত কিছু অঙ্ক করব। আমি চেষ্টা করবো আজকের পুরোটা এই 4টে জিনিসের 4টে টপিকে আজকে শেষ করার, ঠিক আছে। আমি ওটা যে চেষ্টা করছি যে যতটা লিখে নিয়ে আসবো ততটা করার, ঠিক আছে। নাহলে আমি কী করি জানো তো, পুরোটা যারা আমাকে চলতরিৎ থেকে দেখছো, ঠিক আছে, তারা জানো যে আমি লাস্ট টপিকটা কখনো পড়াই না, লাস্ট টপিকটা পরের ক্লাসে আবার হয়ে যায়, ঠিক আছে। এবার আজকের থেকে চেষ্টা করবো পুরো 4টে টপিক ভালো করে পড়ানোর, ঠিক আছে। তো অনেক বড় ইন্ট্রোডাকশন হয়ে গেছে, মানে অনেক বড় স্টার্টিংয়ে ওই যেসব বলে ওইসব হয়ে গেছে। এবার চলো চ্যাপ্টারের মধ্যে ড্রাইভ মারা যাক। তো চলো এবার আমি একটু গ্যাসের চ্যাপ্টারের প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে দিই, ঠিক। আমরা এখন পড়বো কি, গ্যাসের আচরণ। দেখো পদার্থের টোটাল তিনটে স্টেট হয় বা 3টে অবস্থা হয়। কি কি, একটা হয় কঠিন, আরেকটা হয় তরল, আরেকটা হয় গ্যাস, ঠিক আছে। কঠিন, তরল ও গ্যাস, ঠিক। এবার কঠিনে পদার্থের মলিকিউলগুলো বা পদার্থের অণুগুলো কী হয়, এরকমভাবে সব কাছাকাছি এরকম জয়েন্ট থাকে, ঠিক আছে। এটা হচ্ছে কঠিন। তরলে কি হয়, তরলে একটু দূরে থাকে, কিন্তু তাও এদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা যেটাকে বাংলায় বলে অন্তরাণবিক আকর্ষণ থাকে, ঠিক আছে। এগুলো একটু দূরে হয়, তাও এদের মধ্যে আকর্ষণ বলটা থাকে, ঠিক আছে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে সেই আকর্ষণ বলটা অনেক কম হয়, তার জন্য গ্যাসটাকে এরকম অনেক দূরে এরকম। এগুলো আবার লাড্ডুকেও ভেবে নিও না, এগুলো হচ্ছে গ্যাসের মানে অণু, ঠিক আছে। একদম ছোটো এগুলো তোমরা কণা ভেবে নাও, ঠিক আছে। একদম ছোটো এর মধ্যে যেটা রিয়েল গ্যাস বা যেটা বাস্তব গ্যাস, তার মধ্যে এই অণুগুলোর মধ্যে কিছুটা হলেও আমরা আন্তরাণবিক আকর্ষণ বল দেখতে পাই। মানে আন্তরাণবিক আকর্ষণ বল কাকে বলে, এই অণু দুটোর মধ্যে যে আকর্ষণ, ঠিক আছে। তোমরা আগে ক্লাস 9-এ পড়েছো ওই কী বলে গ্র্যাভিটেশন পড়েছো, বাংলায় যেটাকে বলে মাধ্যাকর্ষ। তার মধ্যে তোমরা পড়েছিলে ফোর্স ইজুকাল টু GMM/r², হ্যাঁ। মানে দুটো মাসের বা দুটো ভরের মধ্যেকার যে বল লাগে,
দুটো বলের মধ্যে যে আকর্ষণ বল রাখে সেটা, সেই আকর্ষণ বলটা গ্যাসের অণুতেও থাকে কিন্তু খুব কম থাকে, তরলের অণুতে সেই আকর্ষণ বলটা একটু বেশি থাকে, কঠিনের অণুতে সব থেকে বেশি থাকে। বোঝা গেছে? এটা হচ্ছে গিয়ে গল্প। এবার গ্যাসের অণু, এটা হচ্ছে গল্প। এবার গ্যাসের তার জন্য এই যে এত ডিফারেন্স থাকে, তার জন্য আমরা কি করি, গ্যাসকে আমরা ধরো যে কঠিন আর তরলকে আমরা শুধু ভলিউম দিয়ে ডিনোট করি, আর কি দিয়ে ডিনোট করি, মাস বা যেটাকে বলে ভর, এটাকে বলে হচ্ছে কি আয়তন, আর আরেকটা মাস হয়ে গেল, এটা হয়ে গেল, আর কি মাস, ভলিউম, আরে আর কি হতে পারে, হ্যাঁ এই দুটো দিয়েই বেশিরভাগ আমরা কঠিন আর তরলকে ডিনোট করতে পারি। এই দুটোরই বেশিরভাগ ফিজিক্যাল কোয়ান্টিটি এই দুটোই বেশি থাকে, যে কি ভলিউম আর মাস। দেখবে সবসময় আমরা কোনো কঠিনের বলি যে এত কেজির এবং এতটার আয়তন, এটা আমরা বেশিরভাগ কঠিন আর তরলের ক্ষেত্রে ইউজ করি। কিন্তু গ্যাসের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, গ্যাসের ক্ষেত্রে আমরা ইউজ করি, দেখো গ্যাসের ক্ষেত্রে ইউজ করি চাপ, ঠিক আছে, আয়তন, তারপরে কই গেল উষ্ণতা, তারপরে আর কি আছে, তার পরিমাপ বা যেটাকে আমরা ওই ধরো যে ভর দিয়ে ডিনোট করতে পারি, ভর দিয়ে যেটাকে ধরো যে মাসটা কতটা আছে সেটা দিয়ে ডিনোট করতে পারি, বা মোল, বা জানি না কাল দেখতে পাওয়া যাচ্ছে কিনা, বা মোল সংখ্যা, বা মোল, দাঁড়াও এটা একটু ভালো করে একটু লিখে দিই অন্য কালি দিয়ে, পরিমাপ যেটা ধরো যে ভর দিয়েও ডিনোট করা যায় বা মোল দিয়েও ডিনোট করা যায়, মোল সংখ্যা। এটা মোল সংখ্যা কাকে বলে এটা পরে আছে, সেটা আমি তোমাদের দেখাবো মোল সংখ্যা কাকে বলে, ঠিক আছে, এটা মোল সংখ্যা কাকে বলে সেটা দেখাবো। তাহলে কি গ্যাসের জন্য আর কি ফিজিক্যাল কোয়ান্টিটি বেশি হয়ে গেল, একটা হচ্ছে কি চাপ, উষ্ণতা, ঠিক আছে, আর কি মোল সংখ্যা। এইগুলো দেখো গ্যাসের ক্ষেত্রে আমাদের বেশি করে পড়তে হয়, কারণ এইগুলোর ক্ষেত্রে চাপটা প্রায় নেগলিজেন্স, ঠিক আছে, বা নেগলেক্ট করা হয়। চাপটা কি হয়, নেগলেক্ট করা হয়, মানে আমরা কোনো কঠিন বা তরলের অত চাপটা আমরা নিই না। বোঝা গেছে? কঠিন তরলের চাপটা আমরা চাপে নিই না, মানে বুঝতে পেরে গেছো কি বলতে চাইছি আমি? এ হচ্ছে গল্প, ঠিক আছে। তো চলো এবার চ্যাপ্টার ভিতরে আরো ঢোকা যাক। এবার কি পড়বো, গ্যাসের চাপ ও আয়তন সম্বন্ধে পড়বো, যে গ্যাসের চাপটা কীভাবে নির্ধারণ করা হয়, আয়তন কীভাবে নির্ধারণ করা হয়, ঠিক আছে। এবার ওইটা পড়ার জন্য আমরা একটা কন্টেনারে কিছু গ্যাস রেখে আমরা সেটাকে নিয়ে দেখবো, ঠিক আছে, সেটা আমি তোমাকে দেখাচ্ছি পরে আমাদের স্মার্ট বোর্ডে। হ্যাঁ অনেকে বলছে স্মার্ট বোর্ডের দরকার, দেখো আমাদের কাছে টেকনো গাইজ আছে, ঠিক আছে, দেখবে আমার সব ভিডিওতে টেকনোলজি ব্যবহার করায় আমরা সব ফটো লাগিয়ে দিই, ঠিক আছে, তাই আমার মনে হয় না এখন স্মার্ট বোর্ডের দরকার আছে। হ্যাঁ আমরা চেষ্টা তো করছি, সবসময় আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি, তাও ঠিক আছে। তো আমরা টেকনো গাইজ যখন বলবো প্লিজ একটু ফটো লাগিয়ে দিও, বলে দেবো, ঠিক আছে। টেকনো গাইজ মানে হচ্ছে যারা এডিটার হয় তাদেরকে টেকনো গাইজ। আমাদের এই শব্দটার কপিরাইট আছে হচ্ছে গিয়ে রাজবান সিং নামে স্যারের কাছে, ঠিক আছে, কিন্তু আমার ওই স্যারটার কাছে আমি পড়েছি, তো ওটাই, তার জন্য আমিও বললাম যে এই কথাটা ভালোই শোনায় টেকনো গাইজ, তাই আমিও বলবো টেকনো গাইজ, ঠিক। এবার কী হবে, গ্যাসের চাপ ও আয়তন পড়ব, ঠিক আছে। দেখো তোমাদেরকে আমি কি বললাম, গ্যাসের অণুগুলির মধ্যেকার খুব কম হয়, কি বলে, আন্তরাণবিক আকর্ষণ খুব কম হয় গ্যাসের অণুগুলোর মধ্যে, আন্তরাণবিক আকর্ষণ বা আন্তরাণবিক আকর্ষণ বা যে ফোর্স, সেই ফোর্সগুলো খুব কম লাগে, ঠিক আছে, আর এদের মধ্যে ব্যবধানও বেশি, তার জন্য এই ফোর্সটা খুব কম হওয়ার জন্য এই অণুগুলো সবসময় গতিশীল থাকে, ঠিক আছে, এই অণুগুলো সবসময় গতিশীল থাকে। দেখো টেকনো গাইজ ফটোটা একটু লাগিয়ে দাও, দেখতে পাচ্ছ এখানে দেখো একটা কন্টেনারের মধ্যে অনেকগুলো গ্যাসের অণু রেখেছি, একটা কন্টেনারের মধ্যে অনেক গ্যাসের অণু রাখা হয়েছে। এবার অণুগুলো কি করছে,
অণুগুলো এদিক ওদিক এদিক ওদিক ওই উচ্চিংড়ের মতন লাফাচ্ছে, যেরকম তোমরা ক্লাসে যেরকম লাফাও না গ্যাসের অণু, সেরকম গ্যাসের অণুর মতন লাফাচ্ছে। দেখো গ্যাসের অণু ওরকমই হয়, তুমি ওকে যেখানটায় নিয়ে নেবে মানে ফেল যাতা হয় সব জায়গা, বুঝতে পেরেছো? এটা হচ্ছে এবার এই গ্যাসের এই যে সবসময় গতিশীল হওয়া আর সবসময় যে ছড়িয়ে যাওয়ার এই যে এই প্রবণতাটাকে বলা হয় প্রসারণশীলতা। এই প্রবণতাকে বলা হয় প্রসারণশীলতা, ঠিক আছে? হ্যাঁ হলো, এই হচ্ছে কথা। এই যে এই প্রসারণশীলতা ধর্মের জন্যই গ্যাস কি হয়, যে পাত্রে যত ছোট পাত্রে রাখো যত বড় পাত্রে রাখো না কেন, ওই পাত্রের আয়তনটা গ্যাসের আয়তন হয়ে যায়, ওই পাত্রের আয়তনটা গ্যাসের আয়তন হয়ে যায়। দেখো এই ফলটা দেখছো, ফলটা দেখতে থাকো তোমরা, দেখো এরকম ওরকমই হয়, ঠিক আছে? এবার ধরো যে আমরা কোনো একটা এরকম একটা ছোট একটা বন্ধ একটা কন্টেনার নিলাম, ঠিক আছে? বন্ধ একটা কন্টেনার নিলাম, নিয়ে ওটার মধ্যে কিছু গ্যাসের মলিকিউল রাখলাম, ওটার মধ্যে কিছু গ্যাসের মলিকিউল রাখলাম, ঠিক আছে? এই যে গ্যাসের মলিকিউল রাখলাম, যেগুলো যেগুলো সবসময় গতিশীল, যেগুলো সবসময় গতিশীল, ঠিক আছে? গতিশীল, ঠিক। এবার যদি আমরা এইটাকে যদি আমরা ধরো যে অন্য একটা বাক্সের মধ্যে রেখে, অন্য একটা বাক্স অন্য একটা কন্টেনারের মধ্যে রাখলাম, রেখে যদি এটাকে যদি আমরা খুলে দিই, যদি এটাকে আমরা খুলে দিই, ঠিক আছে? এটাকে আমরা যদি খুলে দিই, ঠিক আছে? প্রথমে ওটার ভলিউম ছিল হচ্ছে কি ওইটুখানি জিনিসই, প্রথমে ওটার ভলিউম ছিল, প্রথমে এইটুখানি গ্যাসের ভলিউম ছিল, ওই প্রথমে যে বাক্সটা ছিল সেটা। এবার যেই আমি ওই বাক্সটাকে সরিয়ে দিলাম, ওই বাক্সটাকে যেই সরিয়ে দিলাম তখন এই মলিকিউলগুলোর ভলিউম হয়ে যাবে বা এই গ্যাসগুলোর ভলিউম হয়ে যাবে এই বড় বাক্সটার ভলিউমের ইকুয়াল, এই বড় বাক্সটার ভলিউমের ইকুয়াল। কারণ গ্যাসের ওই প্রসারণশীলতা ধর্মের জন্য, গ্যাসের প্রসারণশীলতা ধর্মের জন্য, কারণ এইগুলো সবসময় কী হবে, বিক্ষিপ্ত হতে থাকবে, সবসময় চলতে থাকবে, গতিশীল, তার জন্য এগুলো সবসময় সব কী হবে, ছড়িয়ে যাবে, তার জন্য এগুলো কী হবে, ছড়িয়ে যাবে। এই দেখো এবার এরকম 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 সব ছড়িয়ে যাবে, অল্পই থাকবে যতগুলো ছিল। এবার আমি তো গুনে রাখিনি, ঠিক আছে? এগুলো এবার তাহলে কী হবে, এই এই বড় বাক্সটার ভলিউমই হয়ে যাবে ওটার ভলিউম, কারণ গ্যাসের মলিকিউলগুলো সবসময় কি গতিশীল হয়, ঠিক আছে? যেরকম তোমরা সেন্ট ইউজ করেছো কখনো, সেন্ট যেগুলো ওই নো ফগ সেন্ট নয়, মানে যেগুলোর মধ্যে ইয়ে থাকবে, কী বলে ওর নাম, ওই যে জলীয় বাষ্প যেগুলোর মধ্যে থাকে, যেগুলো ফিশ করলে দেখা যায়, ঠিক আছে? ফিশ কী বলে, স্প্রে করলে যেগুলো দেখা যায়, ঠিক আছে? সেইগুলো যখন তুমি দেখবে একটা কোণায় যদি দিয়ে দাও, ধরো যে তোমাদের ঘরে অন্য একটা কোণায় দিলে দেখবে অন্য কোণা অবধিও সেই গন্ধটা পাওয়া যায়, অন্য কোণা অবধিও সেই গন্ধটা পাওয়া যায়। কারণ কি, এই গ্যাসের এই গতিশীল বা প্রসারণশীলতা ধর্মের কারণে, গ্যাসের এই প্রসারণশীলতা ধর্মের কারণেই ওটা হয়। দেখবে তুমি একদিকে দিলে অন্যদিকে শোনা যায়, মানে সেন্ট। এবার তুমি যদি অন্য জিনিসেও যদি এক্সপ্লেন করতে যাও, তুমি অন্য একটা ঘরে মানে একই ঘরে একটা কোণে গিয়ে তুমি একটা কাজ ছাড়ো, আর কি কাজ, তুমি যে হাই তুললে, হাইতে মুখ দিয়ে খুব খারাপ গন্ধ আসছে, সেই গন্ধটা পিছন অব্দি মানে ওই দিক অব্দি যাবে, বোঝা গেছে? এই হচ্ছে গিয়ে গল্প। এবার তোমরা অন্য কিছু নিয়েও এক্সপ্লেন করতে পারো এটাকে, হাইটাকে দুর্গন্ধটাকে অন্য কিছু দিয়ে এক্সপ্লেন করতে পারো, ঠিক? मैं कभी कभी इधर उधर निकल जाता हूँ, माफ कर देना, ঠিক আছে? এই হচ্ছে কি গল্প। হ্যাঁ, গ্যাসের প্রসারণশীলতা। এবার আমরা কি বলবো, গ্যাসের আয়তন হলো, ঠিক আছে? গ্যাসের আয়তন সবসময় কি হয়, পাত্রের যে আয়তন সেটাই সবসময় কি হয়ে যায়, তাহলে গ্যাসের আয়তন, পাত্রের যে আয়তন সেটাই সবসময় কি হয়ে যায়, গ্যাসের আয়তন। কারণ গ্যাস সবসময় গতিশীল, গ্যাসের অণুগুলো সবসময় গতিশীল থাকে, গ্যাসের অণুগুলো সবসময় গতিশীল হয়, তার জন্য গ্যাসের পাত্রের যে আয়তন সেগুলোই হয়ে যায় গ্যাসের আয়তন, ঠিক আছে? হ্যাঁ, এবার এটার জন্য আমি একটা পিডিএফও দেবো, ঠিক আছে? তো সেই পিডিএফ থেকে তোমরা একটু লেখাগুলো একটু নিয়ে নিতে পারো, যদি তোমাদের মনে হয়, তার জন্য আমি পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে তুমি লেখাগুলো নিতে পারো। আমি তোমাকে এখন বুঝিয়ে দিচ্ছি ভালো করে, নাকি এখানেই লিখিয়ে দেবো ভাবছি, দাও এখানেই লিখিয়ে দিই, ঠিক আছে? এবার চাপটা কীভাবে লাগে দেখো, এই যে এই অণুগুলো যখন এই যে ডিফ্লেক্ট হচ্ছে বা মানে ছড়াচ্ছে, ঠিক আছে? গতিশীল তো, এবার এই অণুগুলোতেই দেওয়ালে, এই যে পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারছে, পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারছে, কালিই পড়ছে না ঢং, ঠিক আছে? ও আমি তো অন্য পেন নিয়ে এসছে, তাই কি বলছি, কালি কেন পড়ছে না? পাত্রের দেওয়ালে গিয়ে এগুলো ধাক্কা মারছে, ঠিক? হ্যাঁ, জোরে জোরে গিয়ে ধাক্কা মারছে। এবার তোমরা চাপ মানে নিশ্চয়ই জানো, চাপ ইজ ইকুয়াল টু
চাপ ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এবার এই অণুগুলো যে এই দেওয়ালটাতে, এই কন্টেনারের যে দেওয়ালে যে চাপটা প্রয়োগ করছে, এই অণুগুলো কন্টেনারের দেওয়ালে যে চাপ প্রয়োগ করছে, ঠিক আছে, সেইগুলো হচ্ছে গিয়ে এই চাপ কি, যে বল প্রয়োগ করছে এই দেওয়ালে, যে বল প্রয়োগ করছে সেটাই হচ্ছে গিয়ে প্রযুক্ত বল ডিভাইডেড বাই এই দেওয়ালটার ক্ষেত্রফল বের করলে আমরা চাপ পেয়ে যাব। বোঝা গেছে? ডিভাইডেড বাই ওই দেওয়ালটার ক্ষেত্রফল বের করলেই আমরা চাপ পেয়ে যাব। এই হচ্ছে কি কথা, ঠিক? তো বোঝা গেছে চাপ কিরমভাবে বের করা হয় গ্যাসের অণুর ক্ষেত্রে। যে এই অণুগুলো যে দেওয়ালে প্রযুক্ত বল প্রয়োগ করে সেখান থেকে আমরা চাপ বুঝতে পারি, ঠিক? এবার তোমরা বুঝে গেছো, ঠিক আছে? এটা বুঝে গেছো। এবার একটু লেখাপড়া করে নিই, ঠিক আছে? কারণ আমার মনে হলো যে পিডিএফ দিলে অনেকে দেখেই না, তাই তো? কিন্তু চ্যাপ্টারটাকে তো আমাদের ভালো করে করতে হবে, তার জন্য একটু লেখাপড়াও একটু করে নিই, মানে একটু লিখেও নিই, আমিও একটু খেটে নিই। সবসময় তোমাদেরকে পিডিএফ দিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? তোমাদেরকে বেকার খাটাচ্ছি, আমি একটু লিখে নিই, তোমরা আমার সাথে লেখো। গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে লিখবে, হ্যাঁ, গ্যাসের পদার্থের গ্যাসীয় পদার্থই লেখেছিল, সরি, গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আন্তরাণবিক ব্যবধান বেশি থাকায় এদের অণুগুলির মধ্যেকার কি বলে, আন্তরাণবিক আকর্ষণ কম হয়। আন্তরাণবিক আকর্ষণ স্পেলিং ঠিক লিখেছি? কই গেল হ্যাঁ, ঠিক লিখেছি। আকর্ষণ কম হয়, ঠিক? এবার কি কম হয়, ফলে গ্যাসের অণুগুলি সবসময় সবসময় ছড়িয়ে প্রবণতা দেখায়, ছড়িয়ে পড়ার প্রবণতা দেখায় এবং এরা সর্বদা গতিশীল হয়, ঠিক? গতিশীল থাকে, লিখি এটা, গতিশীল থাকে। গ্যাসের এই ধর্মকে পোষণশীলতা বলে। গ্যাসের এই ধর্মকে প্রসারণশীলতা বলে। ঠিক? বোঝা গেছে? দূর অব্দি লিখে নাও, তোমাকে কোশ্চেনে আসতেই পারে যে গ্যাসের পোষণশীলতা কাকে বলে, এটা লিখে দেবে, ঠিক আছে? এবার দেখো, অণুগুলির মধ্যেকার আন্তরাণবিক ব্যবধান কেন বেশি বলেছে? ব্যবধান বেশি, তার জন্য আন্তরাণবিক আকর্ষণ কেন কম? তোমাকে আমি বললাম, ছোটবেলায় আমরা পড়েছি, মানে ক্লাস 9-এ, যে F =
এফ ইজ ইকুয়াল টু জি mm বাই আর স্কোয়ার। দেখো তাহলে ওদের ডিস্টেন্সের সাথে ডিস্টেন্স যত বাড়বে এফ তত কমবে, মানে ফোর্স তত কমবে। ডিস্টেন্স যত বাড়বে ফোর্স তত কমবে, কারণ এদের মধ্যে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। তার জন্য দেখো, তার জন্য যখনই আমাদের ডিস্টেন্স ব্যবধান যত বাড়বে তাহলে কি অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণও তখন কম হবে। বোঝা গেছে? এই হচ্ছে এই গল্প। গ্যাসের আয়তন আর চাপ, এই এত দূর অবধি তোমরা লিখে নাও প্রসারণশীলতা। এবার এত দূর অবধি লিখেছো, এবার এরপরে লেখো, আমি আর বেশি লিখবো না ভাই সাহেব, বোর্ড ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমরা লিখবে, কি লিখবে দেখো, সব গ্যাসের এই প্রসারণশীলতা ধর্মের জন্য লেখো, লিখবে কিন্তু লিখবে, সব গ্যাসের এই প্রসারণশীলতা ধর্মের জন্য গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন থাকে না। কি লিখবে? সব গ্যাসের এই প্রসারণশীলতা ধর্মের জন্য গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন থাকে না। গ্যাসের অণুগুলির মধ্যে গ্যাসের অণুগুলির মধ্যে গতিশক্তি বর্তমান থাকায় এদের কোনো আবদ্ধ পাত্রে রাখলে, লেখো ভালো করে লেখো, যে গ্যাসের অণুগুলির মধ্যে গতিশক্তি বর্তমান থাকায় এদের কোনো আবদ্ধ পাত্রে রাখলে গ্যাস অণুগুলি পাত্রের দেওয়ালে অনবরত আঘাত করে। গ্যাস অণুগুলি পাত্রের দেওয়ালে অনবরত আঘাত করে এবং এর ফলে পাত্রের দেওয়ালে যে চাপের সৃষ্টি হয় তাকে গ্যাসের চাপ বলে। তুমি কি তাহলে কি যখন তোমাকে জিজ্ঞাসা করে গ্যাসের চাপ কাকে বলে, এইটা লিখবে, তারপরে যেটা বললাম সেটা লিখবে। সব গ্যাসের এই প্রসারণশীলতা ধর্মের জন্য গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন থাকে না। গ্যাসের অণুগুলির মধ্যে গতিশক্তি বর্তমান থাকায় এদের কোনো আবদ্ধ পাত্রে রাখলে অণুগুলি পাত্রের দেওয়ালে অনবরত আঘাত করে। যে আগে যেটা দেখালাম যে অণুগুলো সবসময় পাত্রের দেওয়ালে আঘাত করবে, ঠিক আছে। কই গেল? হ্যাঁ, এবং এর ফলে পাত্রের দেওয়ালে যে চাপের সৃষ্টি হয় তাকে গ্যাসের চাপ বলে, ঠিক আছে। তারপরে লেখো, গ্যাসের প্রসারণশীলতার জন্য ছোট বড় যে কোনো পাত্রেই গ্যাসকে রাখা হোক না কেন ওই গ্যাসটি পাত্রের সমস্ত আয়তন জুড়ে থাকে এবং ওই পাত্রের আয়তনই হয় গ্যাসের আয়তন। বোঝা গেছে? ওই পাত্রের আয়তনই হয় গ্যাসের আয়তন। তাহলে চাপও বুঝলাম, আয়তনও বুঝলাম, ঠিক আছে। এবার আমরা পড়বো গ্যাসের চাপের একক, ঠিক আছে। চলো এবার পড়ি। দেখো এবার কি পড়বো? সোজা সোজা জিনিসপত্র। আমরা আগে চলতে এত কঠিন জিনিসপত্র করেছি, এবার কি পড়বো? চাপের একক, ঠিক। এবার দেখো চাপের এককটা অনেক মানুষের গলায়টা কি কথা, গলায়, ঠিক আছে, অনেক মানুষের গলায়, ঠিক আছে, চাপের এককটা। মানে কারণ দেখো চাপের একক দিয়ে যখন তোমাদের অঙ্ক আসবে তুমি বুঝতে পারবে কোনটা অ্যাটমসফিয়ারে, কোনটা কি বলে ওর নাম, কি বলে আর কি, অ্যাটমসফিয়ার হয়, তারপরে হয় হচ্ছে পাস্কেলে, কোনটা বারে বা কোনটা টর বা কোনটা MMHg-তে আছে, সেগুলো একটু গোলায়, ঠিক আছে। তো চলো সেগুলো এবার আজকে এখন ক্লিয়ার করব, ঠিক আছে। দেখো চাপের এসআই একক হচ্ছে গিয়ে, দেখো চাপ মানে আমরা কি জানি, আগে আমরা বলি চাপ মানে ইংলিশে কি বলে, চাপকে প্রেশার, ঠিক আছে, সেটাকে আমরা পি দিয়ে ডিনোট করি। এবার প্রেশার ইজ ইকুয়াল টু কী হয়, আমরা কিছুক্ষণ আগে বললাম প্রযুক্ত বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, তাই তো। সেটাকে প্রযুক্ত বলটাকে ইংলিশে কি বলে? ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স। দেখো এবার অ্যাপ্লাইড স্পেলিং লিখতে কেমন দাঁত ভেঙে যাবে। অ্যাপ্লাইড ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, বা তোমরা এখানে লিখতে পারো প্রযুক্ত বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, ঠিক আছে, ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এটা হচ্ছে প্রেশার। এবার প্রযুক্ত বলের একক কী হয়, ফোর্সের একক কী হয়, এটা এসআইতে বলছে। প্রথমে আমি এসআইতে বলবো, কিসে বলবো? এসআইতে। প্রযুক্ত বলের একক কী হয় সবসময়? এসআইতে নিউটন হয়। আর এরিয়ার একক কী হয়? মিটার স্কোয়ার হয়। তাহলে এসআইতে একক কী হবে? কি বলেন নাম? চাপের একক কী হবে? এসআইতে চাপের একক হবে নিউটন
পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার হলো, ছোটো হাতের এম দিয়ে ডিনোট করবো, ঠিক আছে। এবার এই নিউটন পার মিটার স্কোয়ারটাকেই আমরা বলি হচ্ছে গিয়ে আরেকটা নিউটন পার মিটার স্কোয়ারটাকেই আমরা কি বলি, পাস্কেল নামে চিনি। কি নামে চিনি? পাস্কেল নামে চিনি। তাহলে এটা একটু লাল কালি দিয়ে লিখি, পাস্কেল। কি নামে চিনি? পাস্কেল নামে চিনি, ঠিক আছে। এটাকে পিএ দিয়ে ডিনোট করা হয়, পিএ, ঠিক আছে। নিউটন পার মিটার স্কোয়ারটাকেই আমরা পাস্কেল। তাহলে কি চাপের এসআই একক কি? চাপের এসআই একক হচ্ছে কি পাস্কেল বা নিউটন পার মিটার স্কোয়ার। তোমাদের আমরা বেশিরভাগ ইউজ করলে এই পাস্কেলটাকে, পাস্কেল নামটাকে ইউজ করি, কারণ পাস্কেল নাও বৈজ্ঞানিকটা এটা দিয়েছিলাম তাই, ঠিক আছে। হলো। এবার সিজিএস একক কি? সিজিএস একক কি? অ্যাপ্লাইড ফোর্সের সিজিএস একক কি হয়? অ্যাপ্লাইড ফোর্সের সিজিএস একক হয় হচ্ছে কি ডাইন, ঠিক আছে। আর এরিয়া সিজিএস একক কি হয়? সেন্টিমিটার স্কোয়ার। এরিয়া সিজিএস একক কি হয়? সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা কি লিখবো? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বা ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -2, ঠিক আছে। এটাকে আমরা আর কোনো নাম দিই না, এটাকে সেন্টিমিটার স্কোয়ারই বলি, ঠিক আছে। আরেকটা হয় হচ্ছে গিয়ে এটা, এই দুটো হলো, এই দুটো আগে লিখে নাও, এই দুটো আগে লিখে নাও, লিখেছো? এই দুটো আগে লেখো, লেখা হয়ে গেছে নিশ্চয়ই। তাহলে আমি এটাকে মুছছি। গ্যাসের আরেকটা একক হয়, গ্যাসের আরেকটা একক হয় যেটাকে বলা হয় স্পেলিং যাই না, অ্যাটমসফিয়ার। কি বলে? অ্যাটমসফিয়ার, বা যেটাকে এটিএম দিয়ে ডিনোট করি, এটিএম, ঠিক আছে। গ্যাসের আরেকটা কি একক? অ্যাটমসফিয়ার, বা যেটাকে আমরা এটিএম দিয়ে ডিনোট করি। এবার এক অ্যাটমসফিয়ার মানে কাকে বলে? অ্যাটমসফিয়ার, দেখো এটার অ্যাটমসফিয়ারের একটা সংজ্ঞা আছে, যেটা আমাদেরকে দিয়েছিল, কি বল ওর নাম, ইউপ্যাক নামক একটা সংস্থা ছিল। সে ইউপ্যাক হচ্ছে গিয়ে ওই আমাদের যেরকম দাদু দিদা হয় সব কিছু নামকরণ করে, দাদু দিদা সবার নামকরণ করেন, যারা দাদু দিদা নেই তাদের মা বাবাই করে দেয়, তাও যেরকম দাদু দিদারা সবার নামকরণ করে দেয়, সেরকমই ইউপ্যাক হচ্ছে গিয়ে কেমিস্ট্রির ওই দাদু দিদা, বুঝতে পেরেছো, যারা নামকরণ করে সব কিছু, ঠিক। এবার ইউপ্যাক নামকরণ করে তারপর জিনিসপত্রের সংজ্ঞা দেয়। তো ইউপ্যাক একটা অ্যাটমসফিয়ারের একটা সংজ্ঞা দিয়েছিল। এবার সেই সংজ্ঞাটা এখন আমরা লিখব। কি সংজ্ঞাটা? যে সমুদ্রপৃষ্ঠে কই গেল স্পেলিং, সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে, অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ লিখবে কিন্তু আমার সাথে, অর্থাৎ 273 ডিগ্রি কেলভিন, 273 কেলভিন উষ্ণতায় 273 কেলভিন উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে, অভিকর্ষজ ত্বরণে অভিকর্ষজ ত্বরণ মানে, প্রমাণ অভিকর্ষজ ত্বরণ মানে আমরা সবসময় জানি ত্বরণ কাকে বলে, বা অ্যাক্সেলারেশন কত হয়, জিটা জি এর মান হয়, ক্লাস 9-এ পড়েছি সবসময়, গ্র্যাভিটেশনাল কি বলে ওটাকে, জি বলে, ঠিক আছে। জিটাকে কি দিয়ে, এই জি এর মান সবসময় কি হয়, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এটার মান কত হয় 9.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটাই হচ্ছে কি প্রমাণ অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। কি বলছে? সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76 সেমি
76 সেমি পারস্তম্ভের চাপ কি? পারদ স্তম্ভের স্তম্ভের চাপকে পারস্তম্ভের চাপকে 1 অ্যাটমসফিয়ার বলা হয়। দেখি বাংলা স্পেলিং কি লেখা হয়, অ্যাটমসফিয়ার বলা হয়। বোঝা গেছে? এবার তোমাকে কোশ্চেন করতেই পারে 1 অ্যাটমসফিয়ার বলতে কি বোঝো, তখন তোমাকে এটা লিখতে হবে। আর এটা ইম্পর্টেন্ট, তোমরা এটা কিন্তু তোমাদের খাতায় অবশ্যই লিখবে। কি সমুদ্রপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশ মানে জানো, অক্ষাংশ দ্রাঘিমা এগুলো থাকে, জিওগ্রাফিতে নিশ্চয়ই পড়েছো। সেরকম অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে, উষ্ণতায় প্রমাণ অভিকর্ষ ত্বরণ মানে হচ্ছে কি, এই যে এটা 9.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। অভিকর্ষ ত্বরণে 76 সেমি পারস্তম্ভের চাপকে, দেখো এটার মানে কি বোঝাচ্ছে, আমরা একটা বয়েলের মধ্যে, মানে একটা ধরো যে কোনো একটা যেটাকে বলে বিকার, কোনো একটা বিকারের মধ্যে সব মান থাকে, ঠিক আছে, ব্যারোমিটার এগুলো মাপা হয়। এবার ওই বিকারের মধ্যে এতটা অবধি হাইট হচ্ছে, ধরো যে এরকম অবধি হাইট হচ্ছে কি 76 সেন্টিমিটার, ঠিক আছে। এবারে এতটা অবধি পারদ থাকলে এই হাইটে এতটা অবধি পারদ থাকলে এটাকে পারদ বলে, ঠিক আছে। এটাকে পারদ বলে না, মানে এখন আমি আঁকছি সেটা হচ্ছে পারদ। এত অবধি পারদ থাকলে সেই পারদের যে চাপটা হবে, কারণ দেখো তোমরা জলে যত নিচে যাবে, দেখবে তোমরা কখনো সমুদ্রে বা কখনো যদি সুইমিং পুলেও কেউ যদি স্নান করে থাকো, বা কেউ যদি পুকুরেও যদি স্নান করে থাকো, সে জানবে যত নিচে যাবো তখন দেখবে চাপ বাড়ে, তার জন্য আমরা ক্লাস 9-এ একটা ফর্মুলা পড়েছিলাম, চাপ = প্রেশার = রো GH। ক্লাস 9-এ এই ফর্মুলাটা আমরা পড়েছিলাম। অনেকে ভুলে গেছে, আমি জানি অনেকে ক্লাস 9-এ ভালো করে পড়োনি, তাও আমি বলছি মেনে নাও এখন, ঠিক আছে। এটা ক্লাস 9-এ আছে, রো GH। রো হচ্ছে গিয়ে ওই জলটার বা ওই তরলটার ডেন্সিটি বা ঘনত্ব, যেটাকে বাংলায় বলে। জি হচ্ছে গিয়ে অভিকর্ষজ ত্বরণ, প্রমাণ মানে ওই জায়গায় অভিকর্ষজ ত্বরণ। এইচ হচ্ছে গিয়ে হাইট। তাহলে এইটা কত, 76 সেন্টিমিটার হাইটে পারদের একটা আলাদা ঘনত্ব থাকে, সেই পারদের ঘনত্ব বা যে প্রেশারটা লাগে সেটাই হচ্ছে গিয়ে 1 অ্যাটমসফিয়ার বলে। বোঝা গেছে? এই হচ্ছে গিয়ে 1 অ্যাটমসফিয়ারের সংজ্ঞা, বুঝতে পেরেছো? এবার এটা কেউ ভুলবে না আশা করি। শুধু তোমাদেরকে এই দুটো জিনিস মনে রাখতে হবে, 75 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াসে প্রমাণ অভিকর্ষজ ত্বরণে, এইগুলো হচ্ছে কিওয়ার্ড, প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76 সেমি পারস্তম্ভের চাপকে 1 অ্যাটমসফিয়ার বলা হয়। আশা করি কেউ ভুলবে না এটা আর, ঠিক আছে। তোমরা লিখে নাও তাহলে, তাড়াতাড়ি লিখেছো? হ্যাঁ। এবার আরও 2-3টে একক হয়, ঠিক আছে। আরও এই চাপকে দেখো, জানি না, লোকে চাপ বাড়িয়ে দেওয়ার জন্য স্টুডেন্টদের চাপের 20টা একক করেছে, ঠিক আছে। চাপের ভাই অনেকগুলো একক হয়, আমারই ছোটোবেলায় ভুলে যেত, তোমরা তো অনেক তাও ছোটো, ঠিক আছে। যেহেতু আমার ছোটোবেলায় তো তোমাদের বয়সই ছিল, আমি ছোটোবেলায়, হ্যাঁ তাই না, ছোটোবেলায় আমি তোমাদের বয়সই ছিলাম, তাও আলাদা কথা। হ্যাঁ ভাই, আমার কি গুলিয়ে যেত এইগুলো জানো তো, তার জন্য আমি বলছি এতগুলো চাপের একক বানিয়ে কোনো লাভ আছে? বেকার মাথা খারাপ করা। তো এবার দেখো কি করব। এবার আমরা চাপের একক, দেখো চাপের একক 2-3টা হয়। একটা যেটা বললাম নিউটন পার মিটার স্কোয়ার, যেটাকে আমরা বলি হচ্ছে কি পাস্কেল। আরেকটা এটিএম বললাম, এটিএম বা যেটাকে বলে অ্যাটমসফিয়ার। আরেকটা হয় হচ্ছে কি বার বলে একটা একক হয়, কি হয়, বার, BAR, সেই বার নয়, এটা একটা এককের নাম, ঠিক। তারপরে হচ্ছে কি আরেকটা হয় হচ্ছে কি টর বলে একটা একক হয়, কি হয়, টর, TOR, টর বলে একটা একক হয়। আরেকটা একক হয় হচ্ছে কি যেটাকে বলা হয় mmHg, বা যেটা আমরা এখন পড়লাম না 76 সেন্টিমিটার পারস্তম্ভ। Hg মানে হচ্ছে কি পারদ, বা যেটাকে বলে মার্কিউরি ইংলিশে, ঠিক আছে। Hg মানে হচ্ছে কি পারদ,
এবার সেটা এমএমে মাপা হয়, কিসে? এমএমে, মানে মিলিমিটারে মাপা হয়। 76 mmHg, ওটা এটা একটা হয়, বলবে তোমাকে 76 mm বা 760 mm এরকম, ঠিক আছে? mmHg এটা হচ্ছে কি একটা একক। এরকম তিনটে। আর কি কি হয় বললাম? অ্যাটমসফিয়ার, এটিএম হয়, আরেকটা হয় হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে কি নাম জানি না, এটা অ্যাটমসফিয়ার হয়, আরেকটা হয় হচ্ছে গিয়ে বার বললাম, টর বললাম, mmHg বললাম, পাস্কেল হয়। এই পাঁচটাই আমাদেরকে মাথা খারাপ করে দেওয়ার জন্য পারফেক্ট। মাথা খারাপের জন্য এই পাঁচটা দিয়েই হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো, শোনো, এবার যেটা হচ্ছে কি মূল বক্তব্য। আমরা সব সময় যখনই আমরা এই গ্যাসের চাপ নিয়ে যখনই অঙ্ক করব, চাপ কথাটা যখনই থাকবে, গ্যাসের চাপ কথাটা যখনই থাকবে, ঠিক আছে, যখনই গ্যাসের চাপ কথাটা থাকবে, তখন আমরা সব সময় মাথায় এটা রাখো ভালো করে, সব সময় আমরা সবার আগে এককটাকে দেখবো, কারণ নাহলে কিন্তু অঙ্ক প্রচুর ভুল হয়, প্রচুর। আমি মনে হয় মাধ্যমিকের সময় এই চাপের দিয়ে অঙ্কের সময় ভুল করে দিয়েছিলাম, ঠিক আছে? কারণ এই এককগুলো খুব জ্বালায়, তার জন্য আমি দেখো লাল কালি দিয়ে এঁকেছি। দেখো আমি একটা ডেঞ্জারাস মুখও বানিয়ে দিই। হ্যাঁ, এটাকে কীরকম একটা দেখতে লাগছে, কিন্তু এটাকে হচ্ছে কঙ্কাল, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে কঙ্কাল। বলবে কঙ্কালের দাঁতগুলো এরকম ঢুকে গেছে কেন? তাও একটু ভালো করে রাখি। আই এম এ গুড আর্টিস্ট, শুধু মাঝে মাঝে একটুখানি খারাপ এঁকে দিই। হে, এটা হচ্ছে কঙ্কাল। এর নাকও হয় কঙ্কালের। হ্যাঁ, এটা হচ্ছে নাক। হে, ভালো আছে না? ডেঞ্জারাস কঙ্কাল। তো এটা খুব ডেঞ্জারাস জিনিসপত্র, তো এটা আমরা একটু ভালো করে পড়বো, ঠিক আছে? তো চলো আমি এইটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক একটু নির্ধারণ করে নিই, যে যাতে আমরা কনভার্ট করতে পারি, সেগুলো একটু পড়ে নিই। দেখো 1 atm ইজ ইকুয়াল টু, সবসময় মনে রাখবে, 1 atm ইজ ইকুয়াল টু 1.013 ইন্টু 10⁵ পাস্কেল, ঠিক আছে? 1.013 ইন্টু 10⁵ পাস্কেল। 1 bar ইজ ইকুয়াল টু 10⁵ পাস্কেল, 10⁵ পাস্কেল। 1 atm ইজ ইকুয়াল টু 1.013 বার, 1.013 বার, ঠিক করলাম এটা? হ্যাঁ, ঠিক আছে। এবার আর কি আর হচ্ছে গিয়ে আবার 1 atm ইজ ইকুয়াল টু 760 mmHg, 700 mmHg হবে, mmHg, ঠিক আছে? লেখো, এটা লিখতে থাকো। আবার যদি আমরা সেন্টিমিটারে করি এটা, তাহলে হবে 76 না 76 সেন্টিমিটার এইচজি, cmHg, ঠিক আছে? আবার যদি আমরা টরে লিখি, 1 tor ইজ ইকুয়াল টু 1 mmHg, ঠিক আছে? দেখো তার মানে টর আর কি বলে, টর আর mmHgর মধ্যে কোনো তফাৎ নেই। যেটা টর সেটাই হচ্ছে কি mmHg, ঠিক আছে? অ্যাটমসফিয়ারের সাথে কীভাবে কনভার্ট করতে হয় দেখে নাও, এটিএম থেকে কীভাবে কনভার্ট করতে হয় দেখে নাও, এটিএম থেকে কী করে বারে কনভার্ট করতে হয় দেখে নাও, এটা দেখে নাও, এটা কিন্তু তোমরা খাতায় লিখবে, আর খুব 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 ইম্পর্টেন্ট বলে এরমভাবে ইম্পর্টেন্ট দিয়ে লিখে রাখবে, ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা যদি লোকজন ভুল করে দেয় তখন তারপর বেশি চাপ নিও না, অত এখন তাতে মুখস্থ করতে হবে না। আমরা অঙ্ক করতে এটা আপনা আপনি মুখস্থ হয়ে যাবে, এটা আপনা আপনি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে গল্প। আর 2-3টে কথা একটু বলে নেবো, এখানেই বলে নেবো, চলো তাহলে এখানেই বলে নিই, ঠিক আছে? হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে দেখো
চাপ তো মাপার জন্য আমরা এমনি ধরো কোনো একটা বদ্ধ গ্যাসের কোনো বদ্ধ পাত্রে চাপ মাপার জন্য আমরা ম্যানোমিটার ইউজ করি। কি ম্যানোমিটার ইউজ করি। এবার ম্যানোমিটার হয় দু প্রকারের। এই কোথায় পালিয়ে যাচ্ছিস ভাই? ম্যানোমিটার হয় দুই রকম। একটা হয় হচ্ছে খোলামুখ ম্যানোমিটার, আর একটা হয় খোলামুখ ম্যানোমিটার, আর একটা হয় বন্ধমুখ ম্যানোমিটার। ঠিক আছে, এরকম দু রকমের হয় ম্যানোমিটার, এটাও বোঝা গেছে। এটা শুধু এমনি নর্মাল, এটা তোমরা একটা ফ্যাক্ট সেটা জানালাম। আর বায়ুমণ্ডলে গ্যাসের চাপ মাপার জন্য, যে আমরা বলি না বায়ুমণ্ডলে এত চাপ আছে, এখন বায়ুমণ্ডলে গ্যাসের চাপ মাপার জন্য আমরা ইউজ করি ব্যারোমিটার। কি ব্যারোমিটার? ধরো অন্য কালির পেন দিয়ে লিখবো, নীল কালি। বায়ুমণ্ডলে গ্যাসের চাপ মাপার জন্য আমরা ইউজ করি ব্যারোমিটার। ঠিক আছে, ব্যারোমিটার ইউজ করি। বোঝা গেছে? এই হচ্ছে গল্প। এবার আমরা একটা সহজ জিনিস পড়বো, এটা সবাই জানে। ঠিক আছে, আয়তনের এসআই একক কি? আয়তনের এসআই একক মিটার কিউব। আয়তনের এসআই একক। ঠিক আছে, সিজিএস একক কি? আয়তনের সিজিএস একক কি? সেন্টিমিটার কিউব। সবাই জানে এটাই আয়তনের একক। তাও তোমাদেরকে অনেকেই জানো না, তার জন্য এটাও বলে দিলাম। ঠিক আছে, হ্যাঁ। আর কি, এবার আমরা ভালো জিনিস পড়বো। এবার পড়বো হচ্ছে বয়েলের সূত্র। তো এই ক্লাসের মোস্ট অ্যান্টিসিপেটেড জিনিসপত্র সেটা হচ্ছে বয়েলের সূত্র। সেটা আমরা পড়বো। এটা আসে কিন্তু পরীক্ষায়, হ্যাঁ, এটা পরীক্ষায় আসে। তো কি প্রথম বয়েলের সূত্রটা কি? নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কই গেল? ওইখানে লেখা ছিল। ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কি পরিবর্তিত হয়? বোঝা গেছে? কি লেখা আছে? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে কি প্রথমে নির্দিষ্ট থাকতে হবে? উষ্ণতা আর ভর। তাহলে এখানে ধ্রুবক কি থাকবে? সবসময় কনস্ট্যান্ট। বা দেখো আরেকটা কোশ্চেন থেকে, যে বয়েলের সূত্রের ধ্রুবক কোণগুলো। বয়েলের সূত্রের এবার লিখবো, অন্য কালি দিয়ে লিখি। বয়েলের সূত্রের ধ্রুবকগুলি হলো কি নির্দিষ্ট থাকতে হবে? উষ্ণতা আর ভর। ধ্রুবকগুলি হলো 1 উষ্ণতা ও 2 ভর। ঠিক আছে, তাহলে কি ধ্রুবক? বয়েলের সূত্রের ধ্রুবক কোনগুলো? উষ্ণতা আর ভর। তাহলে লিখে নাও। কি বলছে এখানে? দাঁড়াও আমাকে একটু বুঝিয়ে নি ভালো করে। বলছে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, মানে বলছে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায়, যদি 10 ডিগ্রি সেলসিয়াস 10 ডিগ্রি সেলসিয়াসে নির্দিষ্ট ভরের মানে ধরো যে 10 গ্রাম গ্যাস আছে, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যেটাকে ধরো যে আমরা ভি দিয়ে ডিনোট করছি, গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপকে ধরো যে পি দিয়ে ডিনোট করছি, ব্যস্তানুপাতিক সম্পর্ক
ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, মানে ভি প্রপোর্শনাল টু 1/p, এটাই হচ্ছে গিয়ে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ না, এটাই বয়েল এটা বলতে চেয়েছে এই সূত্র দিয়ে, যে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। এবার দেখো আমরা আগে পড়েছি কি বলে ওহমস ল পড়েছি, সব পড়েছি, সেখানে আমরা কি করি, এই যে পিটাকে সরিয়ে মানে এই প্রপোর্শনালটাকে সরিয়ে কি আনি, কে আনি, কে বাই পি। তাহলে এটা কি করতে পারি, পি ইজ ইকুয়াল টু কে, এটা লিখতে পারি। হ্যাঁ, তাহলে দেখো আরেকটা রূপ কি বয়েলের সূত্রের, যে আরেকটা রূপ দেখো, যে নির্দিষ্ট উষ্ণতায় ও নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপের গুণফল সর্বদা কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়। কি, নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও ওই গ্যাসের চাপের গুণফল সর্বদা ধ্রুবক হয়। এইখান থেকে সেটা বোঝা যাচ্ছে, দেখো দুটোর গুণফল সর্বদা কি হচ্ছে, ধ্রুবক, মানে কে। এবার এটা সাইডে লিখবে, যেখানে কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক, যেখানে কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক, বোঝা গেছে, কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক, ঠিক হয়েছে, বোঝা গেছে। তাহলে কি সবসময় কি থাকে, সবসময় পি আর ভি এর গুণফল সবসময় কনস্ট্যান্ট হয়। আর এটাই হচ্ছে কি বয়েলের সূত্রের গাণিতিক রূপ, এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। তোমাকে এটা কোশ্চেনে আসতেই পারে, বয়েলের সূত্রের গাণিতিক রূপ লেখো, এরকম ভাই লিখে দেবে। সেই আমরা যেরকম সব কিছু প্রথমে এক্সপ্লেন করবে যে বয়েলের সূত্রটা কি, প্রথমে দেখো যদি লেখে যে বয়েলের সূত্রের গাণিতিক রূপটি লেখো, ঠিক আছে, তখন কি করবে, লিখবে হচ্ছে গিয়ে বয়েলের সূত্রটি হলো নির্দিষ্ট উষ্ণতায় কোনো, এটা তো এক ছোটোই থাকে, তোমাদের এরকম কোশ্চেন দেয়, জানো তো এরকম দেবে, প্রথমে 1 নম্বরে দেবে হচ্ছে গিয়ে বয়েলের সূত্রটি লেখো, এবং তারপরে দেবে 2 নম্বরের বয়েলের সূত্রের গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো, ঠিক আছে, তখন করে দেবে। বা এটা 1 নম্বরও হতে পারে, এটাও 1 নম্বরেরই হতে পারে, কারণ একদম ছোটো জিনিস। কি বলবে, বয়েলের সূত্রটি লেখো এবং এই সূত্রের গাণিতিক রূপটি প্রকাশ করো। তাহলে কী করো, প্রথমে সূত্রটা লিখবে, এবার বলবে যে ধরি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি এবং ওই গ্যাসের চাপ পি, সুতরাং বয়েলের সূত্রানুসারে ভি প্রপোর্শনাল টু 1/p। তারপর লিখবে সুতরাং বয়েলের সূত্রানুসারে বি প্রপোর্শনাল টু 1/p। তারপরে লিখবে, তারপর প্রপোর্শনাল সাইনটাকে সরিয়ে কে লিখবে, তারপর লিখবে এখানে কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক, তারপরে পি ইন্টু ভি ইজ ইকুয়াল টু কে। বোঝা গেছে, তোমরা আমি এটা স্ট্রাকচারটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার তোমরা এটা নিজেদের মতন যদি লিখতে চাও তো লিখবে ভালো করে, এরকমভাবে ভাষায় বলতে হবে যে ধরি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন ভি এবং চাপ পি, এরকমভাবে সব কিছু এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে, ঠিক আছে, ডিফাইন করে তারপরে তোমরা লিখতে পারো। ঠিক, এই হচ্ছে এই গল্প। দেখো আমি যেটা বলছিলাম যে তোমাদেরকে আমি একটা বুঝিয়ে দিয়েছি, এবার তোমরা লিখবে ওটা ওরকমভাবে স্ট্রাকচারটা মেনে তোমরা ওটা লিখবে, ঠিক আছে। এবার তার সাথে আমি কি করছি, তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, টেলিগ্রাম গ্রুপে আমি এই পিডিএফ দিয়ে দিচ্ছি, গাণিতিক গ্রুপে দেওয়া যে লেখাটা আছে সেই পিডিএফটা আমি তোমাকে দিয়ে দেবো। সেই পিডিএফটা দেখে তুমি আইডিয়া নিতে পারো যে কীরকমভাবে লিখতে হবে, ঠিক আছে, এই হচ্ছে গল্প। এবার তাহলে কী করবো দেখো, এবার দেখো কী করি, আমরা কি বললাম, নির্দিষ্ট উষ্ণতায় ও নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে যদি গ্যাসের চাপ হয় পি আর ভলিউম হয় বা যেটাকে বাংলায় বলে আয়তন হয় ভি, তাহলে সেটা সর্বদা কী হয়, এদের গুণফল সর্বদা কী হয়, কনস্ট্যান্ট হয়। গুণফল সর্বদা কী হয়, কনস্ট্যান্ট হয়, বা যেটাকে বলে কনস্ট্যান্ট, ভাই সাহেব কনস্ট্যান্ট স্পেলিং যাই না, কনস্ট্যান্ট এটাই মনে হয়, কনস্ট্যান্ট হয়, বা বাংলায় বলে ধ্রুবক হয়, সর্বদা কী হয়, ধ্রুবক। মানে এই দুটোর ভ্যালু সর্বদা এটাই হবে, এই দুটোর ভ্যালু সর্বদা এটাই হবে। এবার আমরা এটাকে অন্যভাবে এক্সপ্লেন করতে পারি, ধরো যে কোনো একটা গ্যাসের P1 টেম্পারেচারে
P1 এই P1 টেম্পারেচার তৈরি হয়। P1 চাপে কোনো একটা গ্যাসের ভলিউম হচ্ছে গিয়ে চাপে কোনো একটা গ্যাসের ভলিউম হচ্ছে গিয়ে V1 ঠিক আছে। প্রথমে এইটা আছে, এইটা সবসময় কনস্ট্যান্ট একটা গ্যাসের ক্ষেত্রে। এবার বলছি P1 চাপে গিয়ে হচ্ছে গিয়ে ভলিউম হচ্ছে গিয়ে V1, P1 চাপে আয়তন V1 ঠিক আছে। P2 চাপে আয়তন V2, P3 চাপে আয়তন V3। তাহলে সর্বদা কি হবে, তাহলে এখান থেকে উপরে যাচ্ছি, তাহলে সর্বদা বয়েলের সূত্রানুসারে, তাহলে সর্বদা বয়েলের সূত্রানুযায়ী কি হবে, কি বলেছে সবসময় P1 আর V মানে P আর V এর গুণফল সর্বদা কনস্ট্যান্ট থাকবে। তাহলে কি হবে P1 V1 ইজ ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল টু যে কে হয়, তাহলে P2 V2 ইজ ইকুয়াল টু কী হবে, P2 V2 ইজ ইকুয়াল টু কে হবে, তাহলে P3 V3 ইজ ইকুয়াল টু কে হবে, ঠিক আছে, P3 V3 ইজ ইকুয়াল টু কে হবে। সুতরাং আমরা কি করতে পারি, এই তিনটাকে একই করে নিতে পারি, এই তিনটাকে একইভাবে লিখে দিতে পারি। তো কি লিখতে পারি, তাহলে কি লিখতে পারি, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 ইজ ইকুয়াল টু P3 V3 লিখতে পারি। হ্যাঁ, এবার এই যে এই ইকুয়েশনটা তোমাদের অঙ্ক করতে প্রচুর কাজে লাগবে, ঠিক আছে। এই ইকুয়েশনটা তোমাদের অঙ্ক করতে খুব কাজে লাগবে, ঠিক আছে। কীরকম কাজে লাগবে, তোমাদের ধরো যে পি দিয়ে দিল, এই দুটোর পিভি দিয়ে দিল, এইখানে শুধু পি দিয়ে দিল, তাহলে তোমাকে বললো ভি বের করতে, V1 বের করতে বললো, সেরকমভাবে বের করতে পারবে, ঠিক আছে। তো চলো এবার কটা অঙ্ক করে একটু ফিল নেওয়া যাক, ঠিক আছে। এবার দেখো অঙ্কটা, দেখো কী বলেছে অঙ্কটা, 75 সেমি পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে স্থির উষ্ণতায় কত চাপে আয়তন 1 লিটার হবে। দেখো আমি প্রথমে সবসময় কি বলেছি, যদি চাপের অঙ্ক থাকে সবসময় আমরা একক নিয়ে চাপ নেব। তাহলে দেখো এখানে যেহেতু সেন্টিমিটার পারস্তম্ভর চাপে আছে, এত সেন্টিমিটার পারস্তম্ভর চাপে আছে, তাহলে উত্তর সবসময় সেন্টিমিটার পারস্তম্ভের চাপেই বেরোবে, ঠিক আছে। উত্তর সবসময় সেন্টিমিটার পারস্তম্ভের চাপেই বেরোবে, ঠিক। এটা একটা মাথায় রেখে দেবো আমরা। তাহলে কি বলছে, এত সেন্টিমিটার, দেখো প্রাথমিক, তাহলে কত ছিল, প্রথমে দাও একটু ভালো করে লিখি, প্রথমে চাপ ছিল, প্রথমে চাপ কত ছিল, পি, যদি P1 ধরি, P1 ইজ ইকুয়াল টু প্রথমে চাপ ছিল 75 সেমি পারস্তম্ভের, বা এটাকে তুমি 75 সেমি পারস্তম্ভ, ওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য তুমি এটাও লিখতে পারো সেন্টিমিটার HG, ঠিক আছে। HG যেটা হয় ওটাই সেন্টিমিটার HGও লিখতে পারো, ঠিক আছে। প্রথমে চাপ এত ছিল, ঠিক আছে। এবার কি, প্রথমে আয়তন কত ছিল, প্রথমে আয়তন কত ছিল V1, প্রথমে কত ছিল V1 ইজ ইকুয়াল টু 5 লিটার, এটা কিন্তু পরীক্ষা এরকমভাবে লিখতে হবে, লিটারকে তুমি ইংলিশেও লিখতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রথমে ছিল 5 লিটার, তারপরে পরে আয়তন কত হলো, পরে আয়তন হলো V2 ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, পরে আয়তন 1 লিটার, এবার পরে চাপ কত হবে, পরে চাপ হবে P2, এবার P2 এর মানটাই আমাকে বের করতে হবে, কি করতে হবে, P2 মানটাই বের করতে হবে। তোমরা এত অবধি লিখেছো, তোমরা এরকমভাবে সাজিয়ে গুছিয়ে লিখবে কিন্তু পরীক্ষার সময়, তাহলে এরা যদি 1 নাম্বার থাকে এটা ছোট অঙ্ক, যদি 1 নাম্বার থাকে তাহলে 1 নাম্বারটা পুরো পাওয়া যাবে। এরকম সাজিয়ে গুছিয়ে লিখবে, নাহলে কিন্তু মার্কস দেয় না। প্রথমে চাপ ছিল এত, পরে ছিল এত, পরে আয়তন হলো এত, পরে চাপ হলো এত, কত পরে চাপ হবে এটা কোশ্চেন মার্ক দেবে। এবার এটাই মুছছি,
কারণ নাহলে নিচে লিখলে ভালো দেখাবে না, তাই এটা মুছছি। তোমরা এত দূর লিখে নাও খাতায়, এরমভাবে সাজিয়ে গুছিয়ে লিখবে। এবার আমরা লিখব, এবার আমরা কি লিখব, বয়েলের সূত্রানুসারে কি লিখব, বয়েলের হাফ বয়েল না, হাফ বয়েল না, মানে সরি একটা বিক্রির নাম নিয়ে আমি হাফ বয়েল ঠাপ বয়েল কী সব বলছি, সে দাও। বয়েলের সূত্রানুযায়ী বয়েলের সূত্রানুযায়ী কি, বয়েলের সূত্রানুযায়ী আমরা কি দেখেছি, P1 V1 = P2 V2। বয়েলের সূত্রানুসারে এটাই দেখেছি। বয়েলের সূত্র কি ছিল, P = 1/V। সেখান থেকে আমরা কি করেছিলাম, এটাকে সরিয়ে দিয়েছিলাম, K/V করে দিয়েছিলাম, কনস্ট্যান্ট এনেছিলাম। তারপরে এনেছিলাম হচ্ছে গিয়ে PV = K, এরকমভাবেই এনেছিলাম, মনে আছে নিশ্চয়ই, এক্ষুনি পড়ালাম। তো আবার একটু আমি রিক্যাপ করিয়ে দিচ্ছি যাতে তোমাদের সবসময় মনে ঢুকে যায়। তাহলে বয়েলের সূত্র অনুসারে এটা দেখেছি যে কি, P আর V এর গুণফল সবসময় কনস্ট্যান্ট হয়, তাহলে কি P1 V1 = P2 V2, এটা আমরা পড়েছি। এবার শুধু আমরা মানগুলো বসিয়ে দেবো। P1 এর মান কত আছে, লাল কালি দিয়ে করি এবার। P1 এর মান কত আছে 75, V1 এর মান কত আছে 5 লিটার, P2 এর মান কত আছে জানি না, V2 এর মান কত আছে 1 লিটার, V2 এর মান কত আছে 1 লিটার, ঠিক আছে। তো এবার 1 লিটার তো ছেড়ে দাও, তাহলে সুতরাং P2 কত হবে 75 × 5, 75 দুগুণই হয় হচ্ছে গিয়ে 150, 75 × 4 হয় হচ্ছে গিয়ে 300, এটা হচ্ছে তাহলে 375। আমি তাড়াতাড়ি গুণ করলাম, তোমরা মাথায় মাথায় গুণ করতে পারো। তাহলে কি হচ্ছে 375 cmHg, এটাই হচ্ছে গিয়ে তোমাদের আনসার, এটাই হচ্ছে গিয়ে তোমাদের আনসার, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে আনসার, এটা 1 নাম্বার কোশ্চেনে থাকবে, এটা 1 নাম্বার কোশ্চেনে থাকবে, ঠিক আছে। 1 নাম্বার মানে 1 মার্কস থাকবে এটাতে মেবি, ঠিক। তো চলো এটা হয়েছে, এবার চলো নেক্সট অঙ্ক করি তাহলে। তো চলো নেক্সট অঙ্ক করছি। নেক্সট অঙ্ক দেখো পুরো সেম টু সেম অঙ্ক, আগেরটাতে শুধু ভলিউম বের করেছিলাম, আগেরটাতে মনে হয় চাপ বের করেছিলাম, এটাতে ভলিউম বের করবো। দেখো পুরো সেম অঙ্ক। একটি বেলুনে 95 সেমি পারস্তম্ভের চাপে, বা দেখো আমি তোমাকে এইটা আমি ছোটোভাবে এটাই লিখতে পারতাম, কিন্তু এইটা লেখার কারণ যা তোমরা এই ওয়ার্ডটা নিয়ে অ্যাওয়্যার থাকো, ঠিক আছে। কি লেখা আছে 95 সেমি পারস্তম্ভের চাপে, এটাই লেখা থাকবে তোমাদের বাংলায় বেশিরভাগ, কিন্তু তোমরা ছোটোভাবে এটাও লিখতে পারো সেন্টিমিটার, যখন সেমি পারস্তম্ভ থাকবে তখন লিখতে পারো সেন্টিমিটার Hg, ঠিক আছে। চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। একটি বেলুনে 95 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ কমিয়ে 76 করা হয়, 76 সেমি Hgতে আনা হয়, তবে ওই বাতাসের আয়তন কত হবে। সেম অঙ্ক। প্রথমে কি লিখব, প্রথমে লিখব হচ্ছে গিয়ে হ্যাঁ, প্রথমে বেলুনের চাপ ছিল, প্রথমে চাপ কত ছিল P1 = কত 95 সেন্টিমিটার Hg, 95 সেন্টিমিটার Hg, ঠিক আছে। তারপর লিখব প্রথমে বেলুনের আয়তন ছিল কত, আয়তন কত ছিল V1 = 0.8 লিটার, ঠিক আছে। তারপর কি লিখব, পরে বেলুনের চাপ হলো P2 = কত, P2 = কত, এরকমভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। আমি এরকম তোমাদের এমনি নর্মালও বুঝিয়ে দিতে পারতাম, এত খাটছি তোমাদেরই জন্য, কারণ তোমরা নাহলে ওরকমভাবে তোমরা যদি একবার প্র্যাকটিস হয়ে যায় তোমরা আর খাটতে চাইবে না, আর পরীক্ষার সময় এরকম না করলে মার্কস দেবে না। পরে বেলুনের চাপ হলো এত, তারপর কি পরে বেলুনের আয়তন হবে কত V2, সেটা আমরা জানি না, V2
সেটা আমরা জানি না। হ্যাঁ, তোমরা এত দূর অবধি লেখো লেখো লেখো, নাকি আমি এই সাইডে অঙ্ক করে দেবো, যা বলবে লেখো। লিখলে এত দূর অবধি লিখেছো। এবার আমরা লিখবো বয়েলের সূত্রানুসারে। যদি বয়েলের সূত্রানুসারে বারবার যদি না লিখতে চাও তখন তোমরা লিখতে পারো আমরা জানি। কি লিখতে পারো? আমরা জানি। বয়েলের সূত্রানুসারে বারবার লিখতে হবে না, এটাও লিখতে পারো যে আমরা জানি। কি লিখবে? আমরা জানি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। জানি আমরা এটা P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। P1 এর মান কত? 95, তাই তো? হ্যাঁ। V1 এর মান কত? 0.8। P2 এর মান কত? P2 এর মান হচ্ছে গিয়ে 76 মনে হয় না? হ্যাঁ 76। V2 এর মান কত? জানি না। এবার এটা কী করে ক্যালকুলেশন করব? দেখো পয়েন্টটা নিচে নিয়ে চলে এলাম, 10 হয়ে গেল, ঠিক? পয়েন্টটা নিচে নিয়ে চলে এলাম। এবার দেখো, দেখবে কিন্তু ভালো করে। দাঁড়াও এই দিকটা মুছে দিই, এই দিকটা মুছে দিলাম। হ্যাঁ, তোমাদের ক্যালকুলেশনটা তোমরা তো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। তো দেখো আমি কীভাবে ক্যালকুলেশন করি। আমি এইখানটাতে আবার এই জিনিসটা এইখানটাতে লিখছি, এই জিনিসটা আবার এই দিকটাতে লিখছি। কী আছে? 95 ইন্টু 0.8 ইজ ইকুয়াল টু 76 ইন্টু V2। আমরা V2 এর মান বের করবো, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? এখানে 0টাকে পয়েন্টটাকে উঠিয়ে দিয়ে এখানে 10 আনতে পারি। এবার দেখো, এবার দেখো 8কে 4 দিয়ে কাটতে পারি, 2 হয়। 76কেও 4 দিয়ে কাটতে পারি, কত হয়? 19 হয়, তাই তো? 19 হয়। এবার 2কে 10 দিয়ে কাটতে পারি, কত হয়? 5। 2কে 10 দিয়ে কাটতে পারি, কত হয়? 5। এবার এই 5কে এটা দিয়ে কাটলে কত হয়? 5কে 95 দিয়ে কাটলে হয় 19 হয়, ঠিক আছে? এবার দেখো এই 19 কেটে গেল, তাহলে কত হচ্ছে? V2 ইজ ইকুয়াল টু 1। দেখো কি একক কি আছে? একক কি আছে সবসময়? একক আছে লিটার, একক আছে লিটার, 1 লিটার। তাহলে V2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1 লিটার। এরকমভাবেই তোমরা খুব কঠিন ক্যালকুলেশনও তাড়াতাড়ি করতে পারো। দেখেছো আমি কিরকমভাবে করলাম? এটা দিয়ে এটা কাটলাম, তারপর দেখলাম সবথেকে মোস্ট কমন কোনটা আছে সেটা করলাম, সেটা দিয়ে কাটলাম, এটা হয়ে গেল। বোঝা গেছে? এটা হচ্ছে তাহলে অ্যান্সার, এটা তাহলে তোমাদের অ্যান্সার, ঠিক? এই দুটো অঙ্ক বোঝা গেছে, খুবই সোজা অঙ্ক। এবার আমরা পড়বো বয়েলের সূত্র থেকে কিছু গ্রাফ আছে সেই গ্রাফের সম্বন্ধে, ঠিক আছে? তো চলো এবার পড়বো বয়েলের সূত্রের লেখচিত্র কিছু আছে, সেই লেখচিত্রগুলো দেখো। বয়েলের সূত্রের লেখচিত্রগুলো কী হয়? প্রথম হচ্ছে কি পি আর ভি এর মধ্যে সম্পর্ক নিয়ে যে লেখচিত্র। দেখো বয়েলের সূত্র অনুযায়ী কি পি প্রপোর্শনাল টু 1/v, পি প্রপোর্শনাল টু 1/v, তাই তো? তাহলে কি হচ্ছে? পি ইজ ইকুয়াল টু কে বাই ভি হচ্ছে এটা। এবার এটাকে যদি আমরা গ্রাফে আনি, পি ভি এর গ্রাফে, কার গ্রাফে? পি আর ভি এর গ্রাফে যদি এটাকে আমরা আনি তখন কি হয়? তখন কীরকম দেখতে হয় এটাকে, সেটাই এখন আমরা দেখব। কীরকম দেখতে হয় যদি পি আর ভি, এটা ধরো যে পি, এটা ধরো যে পি বা প্রেশার যেটাকে বলে বা চাপ, এটা ধরো যে ভি, তাহলে গ্রাফটা কীরকম দেখতে হবে? কি বলে এটাকে, নামটা ভুলে যাই। তাহলে গ্রাফটা দেখতে হবে এরকম, এই যে যেটাকে ইংলিশে বলে কি বলে এটাকে, প্যারাবোলিক বলে না, এটাকে বলা হচ্ছে কি বলে, নামটা আমিও ভুলে যাচ্ছি, ইংলিশের নাম ভুলে যাচ্ছি। প্যারাবোলা, হাইপারবোলা, এটাকে বলে হাইপারবোলা ইংলিশে বলে, বাংলায় বলে হচ্ছে গিয়ে কই গেল নির্দিষ্ট সময় সমপরাবৃত্ত। কি বলে? সমপরাবৃত্ত। কি বলে? সমপরাবৃত্ত। তাহলে যদি জিজ্ঞাসা করে বয়েলের সূত্রে পি ভার্সেস ভি, এটা হচ্ছে কি পি ভার্সেস ভি গ্রাফ, পি ভার্সেস ভি গ্রাফ বা পি ভার্সেস ভি লেখচিত্র। তাহলে বয়েলের সূত্রে পি ভার্সেস ভি লেখচিত্র কীরকম হবে? বলবে অ্যান্সার, উত্তর কী হবে? সমপরাবৃত্ত। কী হবে? সমপরাবৃত্ত, ঠিক আছে? এবার এই আরেকটা আঁকলাম, ঠিক আছে?
এই আরেকটা আঁকলাম, ঠিক। এবার তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে কোনটার টেম্পারেচার বেশি, এইটার টেম্পারেচার বেশি না এটার উষ্ণতা বেশি নাকি এটার উষ্ণতা বেশি, ঠিক আছে। এবার সবসময় মনে রাখবে এটা টেস্টের মানে বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে জানা গেছে যে যখন এক্সপেরিমেন্টের মাধ্যমে যে যখন পিভি গ্রাফে যেই গ্রাফটা সবার ওপরে থাকে তার টেম্পারেচার সব থেকে বেশি হয়। এটা ধরো যে T°C, তারপর এটা ধরো যে T2°C, এটা ধরো যে T1°C, ঠিক আছে। তাহলে কি বললাম, সবসময় মনে রাখবে গ্রাফে যে সবার ওপরে থাকবে, এই পিভি গ্রাফে যে সবার ওপরে থাকবে সে সবসময় তার টেম্পারেচার সবসময় বেশি হয়, ঠিক আছে। তাহলে এখানে কি এখান থেকে আমরা কি বুঝতে পারি, T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, মানে T3 সবসময় সব থেকে বড় হয়, T3 সবার থেকে বড় হয়, এটা বোঝা গেছে। এর পাশেও তোমরা দেখতে পারো যে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, বুঝতে পেরেছো? এইটা তোমরা করতে পারো এর পাশে। এবার আরেকটা গ্রাফ হয়, এটা একটা হলো এত অবধি করলাম। এবার আরেকটা গ্রাফ হয়, এটা ছিল হচ্ছে গিয়ে এইটা P ভার্সেস V গ্রাফ, ঠিক আছে। যেখানে P হচ্ছে গিয়ে এই যে উলম্ব অক্ষ বরাবর, V হচ্ছে গিয়ে অভিলম্ব অক্ষ বরাবর, বা P হচ্ছে গিয়ে y অ্যাক্সিস বরাবর, V হচ্ছে গিয়ে x অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। এবার আরেকটা গ্রাফ হয় যেটাকে বলে PV ভার্সেস P, মানে PV এর গুণফলের সাথে P এর P। দেখো PV এর গুণফল সবসময় কি হয়, PV এর গুণফল সবসময় কি থাকে, কনস্ট্যান্ট থাকে, এটা আমরা সবসময় জানি। ধরো গ্রাফটার নামটা লাল কালির পেন দিয়ে লিখি, গ্রাফটা হচ্ছে গিয়ে PV বনাম, ওই ভার্সেসটাকে বনামও বলে, ঠিক আছে, বনাম, বাংলায় কি বলে, বনাম, PV বনাম P, PV বনাম P। দেখো আমরা বয়লের সূত্র থেকে কি জানতে পেরেছি, বয়লের সূত্র থেকে আমরা সবসময় জানতে পেরেছি যে P গুণ V সবসময় কনস্ট্যান্ট থাকে, P গুণ V সবসময় কনস্ট্যান্ট থাকে, তাই তো। তাহলে এদিকে যদি PV লিখি আর এদিকে যদি P লিখি, তাহলে কি হবে, আমরা সবসময় জানি যে বয়লের সূত্রে PVর গুণফল সবসময় কনস্ট্যান্ট হয়, তার জন্য এটা কি হবে, সরলরেখা, নর্মাল সরলরেখা, একটা ওই কি বলে এটাকে, অভিলম্ব অক্ষ বরাবর অভিলম্ব অক্ষের সমান্তরাল একটা সরলরেখা হবে, অভিলম্ব অক্ষের সমান্তরাল একটা সরলরেখা হবে, ঠিক আছে। দাও মাইক খুলে গেছে, বোঝা গেছে। এবার যদি আবার সেম জিনিস করি, একটা নীল কালি দিয়ে করলাম, এটাও নীল কালি দিয়ে করলাম, ঠিক আছে। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে কোনটার টেম্পারেচার বেশি, এটা ধরো যে দিলাম T3, এটা দিলাম T2, এটা দিলাম T1, কোনটা টেম্পারেচার বেশি, এইখানেও সেম, যেটা সবার উপরে থাকবে তার টেম্পারেচার সব থেকে বেশি হবে, যেটা সবার উপরে থাকবে তার টেম্পারেচার সব থেকে বেশি হবে, সব থেকে বেশি হবে, ঠিক আছে, এটাও সেম। এবার PV বনাম P করলাম, PV বনাম ভিও করতে পারি, সেটাও পুরো সেম টু সেম, PV বনাম V, এটাও পুরো সেম আগেরটারই মতন, এখান দিয়ে আগেরটা ওখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে। এটা এদিকে PV, এটা V, ঠিক আছে। সবসময় কি হয়, PV সবসময় কি থাকে, কনস্ট্যান্ট থাকে, তাই এটা কি হবে, এই যেটা কনস্ট্যান্ট, অভিলম্ব বা এক্স অ্যাক্সিসে সবসময় প্যারালাল থাকবে, হয়েছে, ঠিক আছে, বোঝা গেছে। এবার যদি আমরা এই জিনিসটা আবার সেম করি যে কোনটা টেম্পারেচার সব থেকে বেশি হবে, এখানেও পুরো সেম, T3, T2, T1, তাহলে কি হবে, T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, বোঝা গেছে, এত দূর অবধি বোঝা গেছে, হ্যাঁ এত দূর অবধি বোঝা গেছে, এবং খাতায় টোকা হয়েছে নিশ্চয়ই, আশা করি, হ্যাঁ টুকে নিয়েছো আশা করি, এইগুলো এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটাও আসতে পারে, ঠিক আছে, কিন্তু এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়েছে, এটা কিন্তু সমপরাবৃত্ত, আর এইগুলোকে বলে হচ্ছে গিয়ে কি বলে আয়তন একটি
অনুভূমিক অক্ষ পিকে উল্লম্ব অক্ষ ধরে সরলরেখা অঙ্ক করলে, হ্যাঁ কি বলবে এটাকে, অনুভূমিক অক্ষের সমান্তরাল হয়। কি গ্রাফটা কি হয়, অনুভূমিক অক্ষের সমান্তরাল, এটাকে বলে অনুভূমিক অক্ষ। অনুভূমিক অক্ষের তাহলে কি হয়, সমান্তরাল হয়। ঠিক আছে, এই দুটোই অনুভূমিক অক্ষের সমান্তরাল হয় গ্রাফটার। হয়েছে, করেছো, লেখা হয়েছে। এবার চলো তাহলে এবার আরেকটা অন্য গ্রাফ পড়ি। এবার অন্য একটা গ্রাফ পড়ি, এগুলো ওই দিকটা থাক, এই দিকটা শুধু মুছছি। তাহলে এখানে এবার কি গ্রাফ পড়বো, এবার গ্রাফটার নাম হবে হচ্ছে গিয়ে ভি বনাম 1/p, ভি বনাম 1/p গ্রাফ। ঠিক আছে, এবার দেখো আমরা প্রথমেই সূত্র থেকে কি জানতে পেরেছিলাম, বয়েলের সূত্র থেকে, যে যখনই ভলিউম বাড়বে বা আয়তন বাড়লে আয়তনের সাথে প্রেসারের বা চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কি পড়েছিলাম, আয়তনের সাথে চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক, তাহলে এখানে কি হচ্ছে, এটা সহলে k/p হচ্ছে, k/p হচ্ছে। এবার দেখো, এবার আমাদের কিসের গ্রাফ চাই, তাহলে আমাদের কিসের গ্রাফ চাই, 1/p ইন্টু k, এটা তো k আছে। ঠিক আছে, আমাদের গ্রাফটা চাই এই দুটোর, কোন দুটোর, এই দুটোর, এইটার আর এইটার, এই দুটোর চাই। এবার দেখো আমি তোমাদের আগের ক্লাসে মানে চলতরিতে যখন আমি তোমাদেরকে ওহমের সূত্রের এই লেখচিত্র করাচ্ছিলাম, তখন আমি বলেছিলাম যদি এরকম ফর্মে কোনো অঙ্ক, এরকম ফর্মে যদি কোনো ইয়ে থাকে, কি নাম, কোনো গ্রাফ থাকে, আর এই দিকেরটা বা দিকেরটা যদি তোমাকে ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে, দেখো বা দিকেরটা ওয়াই অ্যাক্সিস বরাবর আর ডান দিকেরটা এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এটাকে আমরা একটা সরলরেখার ইকুয়েশন হয়, যেটা তোমরা ক্লাস 9-এ পড়েছো একটুখানি, এবং ক্লাস 10-এ আর এবং ক্লাস 11-এ যারা অঙ্ক নেবে তারা খুব ভালো করে বুঝতে পারবে তখন। কিন্তু এখন তো আমি আগে বলেছিলাম, তাও এখন একবার বলে দিচ্ছি যে এইটার সাথে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বা সরলরেখার ইকুয়েশন ম্যাচ খায়। সেটা হচ্ছে গিয়ে y = mx। এখানে x হচ্ছে গিয়ে 1/p আর y হচ্ছে গিয়ে v। ঠিক আছে, y হচ্ছে গিয়ে v। তাহলে দেখো এবার, তাহলে এইটা কি মূল বিন্দুগামী সরলরেখা, মানে এটাকে বলে মূল বিন্দু, এখান থেকে একটা সরলরেখা ওঠে। তাহলে এটা কিরকম দেখতে হবে, এটা কিরকম দেখতে হবে, এই যে এটা হচ্ছে গিয়ে মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক, বোঝা গেছে। আর এটাকে পুরো এরকম ডট 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 দিয়ে উঠবে। ঠিক আছে, কারণ ভলিউম কখনো একদম জিরো হবে না, কোনো একটা কাছে ভলিউম কখনো জিরো হবে না। ঠিক, তার জন্য ভলিউম বা প্রেশার 1/p কখনো জিরো হবে না। তাই এবার এটা একটা হলো, আবার সেই আমরা আগের জিনিসটা পড়ে নিই, আবার সেই কোন টেম্পারেচারের সাথে, তার একটা হলো। এবার কোন টেম্পারেচারটা বেশি, এটা ধরো যে দিলাম T1, এটা দিলাম T3, এটা দিলাম T2, এটা দিলাম T1, তাহলে এটাও সেম, যেটা সবার ওপরে থাকবে সেটা টেম্পারেচার সব থেকে বেশি হয়, T3 > T2 > T1। বোঝা গেছে। হ্যাঁ, এটা হচ্ছে গল্প। আরেকটা গ্রাফ কি দেয়, এবার এই দিকটা একটু মুছি। আরেকটা গ্রাফ কি দেয়, আরেকটা গ্রাফ দেয়, এইখানে যেটা v বনাম 1/p পড়লাম, আরেকটা গ্রাফও দিতে পারে, যে আরেকটা গ্রাফ দিতে পারে 1/p, এই 1/p কেন, আরেকটা গ্রাফ দিতে পারে p বনাম 1/v, p বনাম 1/v। দুটো গ্রাফই পুরো সেমই হবে, যেরকম এখানেও দেখো। তাহলে এটাকে আমরা উল্টো তো লিখতে পারি, p = 1/v, তাহলে p = k/v, 1/v × k, 1/v × k। এটাও তাহলে y = mx এর সমীকরণের সাথে মিলছে, y = mx সমীকরণের সাথে মিলছে। তাহলে এই গ্রাফটাও কিরকম হবে, এরকম হবে, এইদিকে থাকবে p, এদিকে থাকবে 1/v। তাহলে এই গ্রাফটা কিরকম হবে, এরকম হলো, এই হলো। এবার এটা T3, T2,
T1, ঠিক আছে? তাহলে এটা হলো, হ্যাঁ, তাহলে এখানে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। বোঝা গেছে? এই গ্রাফগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই গ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট। এইগুলোকে বলে এইগুলোকে বলে হচ্ছে কি মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী। এগুলো শর্ট কোশ্চেনে আসতে পারে। সরলরেখা, সরলরেখা, ঠিক আছে? আগেরটা কি ছিল? সমপরাবৃত্ত। আগেরটা কি ছিল? পিভি, পি ভার্সেস ভি এর গ্রাফ কীরকম হয়? পি ভার্সেস ভি গ্রাফ হচ্ছে কি সমপরাবৃত্ত। কোশ্চেন এমসিকিউতে আসতে পারে যে পি ভার্সেস ভি, বয়েলের সূত্র থেকে পি ভার্সেস ভি গ্রাফ কীরকম হয়? সমপরাবৃত্ত। তারপরে লিখতে পারবে পিভি ভার্সেস ভি এর গ্রাফ কীরকম হয়? এক্স অক্ষের সমান্তরাল, বা যেটাকে লিখবে অনুভূমিক অক্ষের সমান্তরাল হয়। তারপরে বলতে পারে ভি বনাম 1/p কীরকম হবে? তখন বলবে মূল বিন্দুগামী সরলরেখা। বোঝা গেছে? এবার আমরা পড়বো বয়েলের সূত্রের কিছু কিছু সীমাবদ্ধতা আছে। কি আছে? বয়েলের সূত্রের কিছু সীমাবদ্ধতা আছে। এক হচ্ছে কি, প্রথম কি, শুধুমাত্র এটি শুধুমাত্র কোশ্চেনে আসে কিন্তু বয়েলের সূত্রের সীমাবদ্ধতা লেখো। এটি শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, ক্ষেত্রে প্রযোজ্য। এরকম এই কালি দিয়ে লেখা যাবে না। গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, এটি শুধুমাত্র আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য। এবার তোমরা বলবে আদর্শ গ্যাসটা কি? আমরা আইডিয়াল একটা জিনিস, একটা গ্যাস ভাবি যেটা ফিজিক্সের জন্য মানে পুরো আইডিয়াল জিনিস, বুঝতে পেরেছো? ওরকম আইডিয়াল মানে যেটার মধ্যে কোনো, ওই যে আমি বললাম না, একটুখানি অ্যাট্রাকশন ফোর্স থাকে, বুঝতে পেরেছো? মানে কি বলে ওর নাম, আন্তরাণবিক একটুখানি আকর্ষণ থাকে গ্যাসের, রিয়েল গ্যাসের ক্ষেত্রে। কিন্তু আদর্শ গ্যাসের মধ্যে সেটা থাকে না, ঠিক আছে? ওদের মধ্যে কোনো ওইসব অনেক কিছু আছে, ঠিক আছে? ফ্রিকশন বল লাগে না, অনেক কিছু লাগে না, ঠিক আছে? ওটাকে বলে পুরো আদর্শ বলে, যেটা রিয়েল লাইফে হয় না। তাহলে কি শুধুমাত্র এই বয়েলের সূত্রটা শুধুমাত্র কার জন্য প্রযোজ্য? শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হয়, আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হয়, ঠিক? দুই কি? দুই হচ্ছে গিয়ে বাস্তব গ্যাসগুলি, বাস্তব গ্যাসগুলি বয়েলে, বাস্তব গ্যাসগুলি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় এই সূত্র মানে বোঝা গেছে? কি বাস্তব গ্যাসগুলি, যেগুলো রিয়েল গ্যাস, যেগুলো আমাদের এখানে পাওয়া যায়, হাইড্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, কার্বন, সেইগুলো একমাত্র নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় একমাত্র এই রিয়েল গ্যাসের মধ্যে মতো শো করে। কি বলে ওর নাম? বয়েলের সূত্র মেনে চলে। তাহলে কি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা, দেখো উচ্চ উষ্ণতা মানে দুটোই হস্যু দিয়ে স্টার্ট হচ্ছে, হস্যু বলে এটাকে, হ্যাঁ, ওটা দিয়ে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? এটা দিয়ে সবসময় তার জন্য মনে রাখতে পারো যে উচ্চ উষ্ণতায় আর নিম্নচাপে এই সূত্রটা মেনে চলে বাস্তব গ্যাসগুলো, ঠিক আছে? আরেকটা কি, লাস্ট হচ্ছে গিয়ে 3 নম্বর কি, উষ্ণতা বা গ্যাসের ভর পাল্টে গেলে এই সূত্র প্রযোজ্য হয় না, প্রযোজ্য হয় না, ঠিক আছে? এটাই হচ্ছে গিয়ে বয়েলের সূত্রের সীমাবদ্ধতা, ঠিক? এটাই হচ্ছে গিয়ে বয়েলের সূত্রের সীমাবদ্ধতা। হলো ঠিক আছে? অনেকটা পড়া হয়ে গেছে আজকে, 1 ঘন্টা 15-20 মিনিটের মতো ভিডিও হয়ে গেছে, ঠিক আছে? তো এবার চলো তাহলে এবার শেষ করি।
তো ফাইনালি আজ আমরা 4টে যে টপিক নিয়েছিলাম সেই 4টে টপিক পুরো ভালো করে বুঝে টুঝে শেষ করেছি এই প্রথমবার। হ্যাঁ বললাম না, এবার থেকে চেষ্টা করবো আমি যে টপিকগুলো লিখে নিয়ে আসি সেই টপিকটা পুরোটা শেষ করার, ঠিক আছে? আর কি, এই হচ্ছে কথা, ঠিক? আর কি, আর কিছু না, ভালো করে পড়াশোনা করতে থাকো, ঠিক আছে? ও আর একটু লিখে দিই, থ্যাংক ইউ, তোমরা এতক্ষণ ধরে যে আমার বকাবকি শুনলে তার জন্য ধন্যবাদ, খুবই ধন্যবাদ, ঠিক আছে? ঠিক, থ্যাংক ইউ তার জন্য। আর যারা ভাবছো যে দাদাটা বড্ড স্লো পড়ায়, একটু বেশি আর কি মারে ক্লাসে, দেখো আজকের ক্লাসটা প্রথম চ্যাপ্টার, আর যে ফার্স্ট লেকচার নাম্বার 1, ঠিক আছে? তো প্রথম দিন একটু রিল্যাক্স থাকবে সবাই, ঠিক আছে? আমরা দেখো আমাদের কাজ হচ্ছে কি, আমার কাজ হচ্ছে গিয়ে তোমাদের পড়াটাকে একটু মজা করে, পড়া আর মজাটাকে মিলিয়ে মজা বলে দিয়েছি, তোমাদের পড়াটাকে একটু ভালো একটা লার্নিং এক্সপিরিয়েন্স দেবো তোমাদেরকে, ঠিক আছে? একটু মজা করে হোক, একটু করে হোক, একটু ভুল বকে হোক, তোমাদের একটু ভালো একটা লার্নিং এক্সপিরিয়েন্স দেবো, যাতে তোমরা খুব ভালো করে ফ্রি মাইন্ডে বুঝতে পারো। আমি তোমাদের দাদা, ঠিক আছে? আমাকে কোনো টিচার অত বড় কোনো সম্মান দিতে হবে না, আমি তোমাদের দাদা হিসেবে আমি পড়াই। দাদা যেরকম তোমাদের সাথে ইয়ার্কি মারে সেরকম আমি ইয়ার্কি মারি, ঠিক আছে? তো এবার দেখবে যে আস্তে আস্তে আমরা কীভাবে আরও কী বলে, এখন এই ক্লাসে যখন চ্যাপ্টারটা আরও ভিতরে ঢুকবো, এগুলো সবাই স্টার্ট হলো, তখন দেখবে সিরিয়াসনেসও বাড়বে, পড়াটাও আরও তাড়াতাড়ি হবে। সিরিয়াসনেস বাড়বে না মেবি, কারণ দেখো এটা আমি এরকমই, তো সিরিয়াসনেস মেবি বাড়বে না, কিন্তু তোমাদের পড়াটা হলেই হলো। তো সিরিয়াসনেস নিয়ে তোমরা কী করবে, ভাতে দেবে? হ্যাঁ, ঠিক আছে, হচ্ছে গল্প, ঠিক? আর কি, কালকে আমরা আরও অনেক কিছু পড়বো, কালকের চার্লসের সূত্র পড়বো, তারপরে এসব পড়বো, ঠিক আছে? আর তোমাদের জন্য তোমাদের জন্য একটা কোশ্চেন আছে মাথায় আমার একটা কোশ্চেন আসছে, যে আমরা তো এত কিছু পড়লাম, চার্লসের সূত্রে কি পড়লাম? চার্লসের সূত্রটা, এই চার্লসের বলছি কেন, বয়েলের সূত্রে কি পড়লাম? যে কোনো একটা, যদি ভলিউম বাড়লে সবসময় প্রেশার কমবে, যদি ভলিউম বাড়ে সবসময় প্রেশার কমে, তাই তো? ভলিউম বাড়লে প্রেশার কমে, কিন্তু তাহলে ভাবো তো, যদি আমরা বেলুনকে বেলুনে যদি আমরা ফু দিই, তাহলে তার ভলিউমও বাড়ে আবার প্রেশারও বাড়ে। দেখবে প্রথমে বেলুনটার মধ্যে প্রেশার কিছু থাকে না, যে আমরা ফু দিই যখন বেলুনটার মধ্যে যখন হাওয়া ভরি, তখন দেখবে বুঝতে পারি যে ভলিউমও বাড়ছে, প্রেশারও বাড়ছে, আবার কি হচ্ছে, প্রেশারও বাড়ছে। এবার কেন বলো দেখি এটা হচ্ছে, ঠিক আছে? এটার অ্যান্সার আজকে দেবো না, সাসপেন্স, লাস্টে একদম সাসপেন্স দিয়ে দিলে কালকে তোমরা ক্লাসে আসবে সবাই, এটা ভাবনা চিন্তা করে, এবং কমেন্টে বলবে কালকে, বা আজকেরও কমেন্টে বলতে পারো যে আজকে কী হচ্ছে, আর কালকে আমি ক্লাসে বলে দেবো যে কারণটা কী, ঠিক আছে? তো ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং জীবনে বাঁচাতে থাকো। চলো টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।